অসুস্থ স্ত্রীকে সামনে রেখে নিজের দ্বিতীয় স্ত্রী আবৃতিকে ঘরে তুলল উন্মেষ। চারপাশে চলছে তুমুল হইচই। কিছুক্ষণ পূর্বেও সম্পর্কে আবৃতি ছিল তার শালিকা, আপন নয়, আর এখন দ্বিতীয় স্ত্রী। শাড়ির আঁচলটা মাটি ছুঁই ছুঁই। আবৃতিকে নিয়ে ঘরে প্রবেশ করছে উন্মেষ। ক্র্যাচ ও ভর করে লিভিং রুমে এলো উন্মেষের প্রথম স্ত্রী লেখা। চোখ দুটো পানিতে ডুবে আছে। লেখার কাছে এলো আবৃতি। মুখটা শুকনো দেখালো। কিছু বলার জন্য বেকুল হতেই লেখা বলল, ফ্রেশ হয়ে ঘরে যা, আমি খাবার পাঠাতে বলছি। আপু, তোর সাথে আমার কথা আছে। কোনো কথা নয় আবৃতি, সারাদিনের ধকলে কেমন নেতিয়ে পড়েছিস। ঘরে যা, ফ্রেশ হয়ে নে, তারপর সব কথা হবে। লাল চোখে তাকিয়ে আছে উন্মেষ। লেখা ওর দিকেই অগ্রসর হচ্ছে। অন্যদিন হলে এগিয়ে যেত না হয়, তবে আজ যাবে না সে। কেন এমন প্রতিশ্রুতি করালো লেখা? কোন স্ত্রীর ইচ্ছেতে নিজের সতীন ঘরে আনে, তাও সেই মেয়ে যদি হয় নিজেরই বোন। কি গো, দাঁড়িয়ে আছো কেন? এতটা পথ এসেছো, নিশ্চয়ই শরীর খারাপ লাগছে। আমি লেবু পানি পাঠিয়ে দিচ্ছি। ক্র্যাচের ভর করে কয়েক পা এগোলো লেখা। পিছন থেকে অসহিষ্ণু কণ্ঠে সুধাল উন্মেষ, কেন এমন করলে লেখা? এত প্রশ্ন করো না তো উন্মেষ, সর্বদা বেশি কথা বলো তুমি। আমার প্রশ্নের উত্তর দাও লেখা, প্লিজ। আমি বলছি তো, এই বিষয়ে আর কথা হবে না আমাদের। সব ভেবেই তো সিদ্ধান্ত নিয়েছি আমি। সামান্য থামলো লেখা। পর মুহূর্তেই বলা শুরু করলো, দেখ উন্মেষ, আমি আজ আছি, কাল নেই। তুমি আমাকে খুব ভালোবাসো সেটা বলার বাহিরে রাখে না। তবে আকাশে থাকা অবিনশ্বর আমার সময় কেড়ে নিয়েছেন। তোমার সঙ্গী প্রয়োজন হবে। ভুল ভাবো না তোমার। আমার প্রয়োজন ছিল না কাউকে, আজ প্রয়োজন। দেখা মাত্রই নতুন বউ ঘরে এসেছে, যদি এসব শুনে তো কেমনটা হবে তখন? উন্মেষের অক্ষিদয় থেকে গাল বেয়ে নেমে গেল দুফোঁটা অশ্রু। ক্র্যাচের ভর করে খটখট শব্দ চলে গেল লেখা। এখনও কত কাজ বাকি। কে যেন বাসরটা সাজানো হলো নাকি? নতুন বউ এলো আর বাসর হবে না? বুক থেকে শাড়িটা সরিয়ে ফেললো আবৃতি। ঠান্ডা শীতল পানির স্পর্শে কেঁপে উঠেছে সে। কি থেকে কি হয়ে গেল? শেষে কিনা নিজেরই বোনের হাজব্যান্ডকে বিয়ে করতে হলো। চোখ দুটো নিষ্প্রাণ, শরীরে হালকা ক্ষত, পানির সংস্পর্শে জ্বালা করছে। বাথরুমের দরজায় ঠক ঠক আওয়াজের আওয়াজের আওয়াজ হতে শুরু করেছে। ঝর্ণা বন্ধ করতেই বুঝতে পারলো উন্মেষ, এর বোন উষা। তাই বলল, 5 মিনিট অপেক্ষা করো উষা, হয়ে গেছে আমার। আচ্ছা ছোট ভাবি। ভাবি, কেঁপে উঠল অন্তর্কণ। বুকের ভিতর থিম থিম শব্দ হতে শুরু করেছে। তবে কি সত্যি কিছু মুহূর্ত পূর্বের উন্মেষের সাথে বিয়ে হয়েছে তার? কিছু সময় কেটে গেল। আবার দরজায় ঠক ঠক আওয়াজ। জামা চেঞ্জ করে বের হলো আবৃতি। চুলের আগা থেকে টপ টপ করে পানি পড়ছে। সদ্য বিয়ে হয়েছে যে সে সেই লেশ নামে মাত্র নেই। উষা কিছু গহনা দিয়ে বলল, এগুলো আম্মু দিল। বলল যে বাড়ির নিয়ম অনুযায়ী বাসর রাতে বউকে এই অলংকার পরতে হয়, আর এই অলংকার খুলে দিতে পারে শুধুই তার স্বামী। উষা আন্টিকে বলো, এসব রিচুয়াল পালন করার দরকার নেই। লাভ নেই ছোট বাবু। ভাবি, আম্মু শুনছে না কিছুই। এসব না করলে নাকি ভাইয়ের ক্ষতি হবে। হয়তো আম্মু তোমার উপর রেগে আছেন, তবে সে তো চায় না তার ছেলের ক্ষতি। আমার এসব ভালো লাগে না। মিনমিন করে কথায় কি যেন বলল আবৃতি। উষা নিজেও খুশি নয় এই বিয়েতে। এমন কখনো হয় নাকি? হয়তো এরা আপন বোন নয়, তবে বোন তো। আর সেই দুই বোনের স্বামী নাকি একজন। ভাবতেই কেমন কাটা দেয় শরীরে। মরে গেলেও উষা এমন হতে পারবে না। সব কিছুর ভাগ হয়, তবে স্বামীর ভাগ হয় না কোনো ক্রমেই। উষা চলে যেতেই ভেজা চুল মেলে দিয়ে শাড়ির আঁচল টেনে নিল আবৃতি। এই বাসার অবস্থান করার অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর উন্মেষের দেখা নেই। ছেলেটা বিয়ের দায়িত্ব পালন করেই লাপাত্তা। একটিবারও খোঁজ নিল না। হতাশ ভঙ্গিতে আয়নার কাছে এলো সে। চুলের আগা থেকে আবারও পানি পড়ছে টপ টপ করে। বিরক্ত হলো মেয়েটি। তোয়ালে দিয়ে মুছে নিল চুল। কান ঘেঁষে একগাছি চুল মেলে দিয়ে বের হলেও কক্ষ থেকে কিছু দূর যাওয়ার পরেই উষা এসে হাজির। মাথায় ঘোমটা দিবে না ছোট ভাবি? ঘোমটা কেন? সে কি, নতুন বউরা ঘোমটা দেয় জানো না? বড় ভাবি যখন এসেছিল তখন তো ঘোমটা দিয়েই ছিল সব সময়। আপু আর আমি কি এক হলাম উষা? আমাদের বিয়েটা তো স্বাভাবিক নয়। এত অস্বাভাবিকের মধ্যে রিচুয়াল মানার কি প্রয়োজন? কথা শেষ করতে করতে অন্যমনস্ক হয়ে গেল আবৃতি। উষার ছোট মাথায় এত কঠিন আলোচনা আসে না। মেয়েটি আবৃতিকে নিয়ে চলে আসে। নিচে আসতেই উন্মেষকে চোখে পড়ল। ছেলেটা একবার ফিরেও তাকালো না ওর দিকে। প্রথমে বুকের বাপাসটা মোচড় দিয়ে উঠলেও খানিক বাদে স্বাভাবিক হয়ে গেল আবৃতি। মাঝে মাঝে মেয়েটি ভুলে বসে এই বিয়েটাই স্বাভাবিক না। অদ্ভুত লাগে ওর। শেষমেশ উন্মেষকেই বিয়ে করতে হলো। উষা ওকে বলে মাথার ঘোমটা দিতে। বাড়ির গুরুজনরা বসে আছে।
দ্বিতীয়ার কথায় ঘোর ফিরে আবৃত্তির। ভদ্র মহিলা টেবিল গোছাতে ব্যস্ত। আবৃত্তির কোনো হেলদেল না দেখে উষা নিজ থেকেই মাথায় ঘোমটা টেনে দিল। তবু প্রতিক্রিয়া নেই আবৃত্তির। দ্বিতীয়ার পানে কিছু সময় তাকিয়ে থাকে, দীর্ঘশ্বাস ফেলল সে। গত কয়েকদিন কত রকম কথা শুনেছে দ্বিতীয়া। বোনের সংসার ভাঙছে, বোনের বরকে কেড়ে নিচ্ছে, বাজে মেয়ে, মানুষ, আরও কত রকম কথাই না শুননা তো হলো কিছুদিন যাবৎ। অথচ আবৃত্তি এই বিয়েটা করতে চায়নি কখনোই। লেখার জোড়াজুড়িতেই তো সম্মতি। তবে ভবিষ্যৎ যে খুব সুখকর না, সে বিষয়ে অবগত রইল সে। লেখার হাতে সময় নেই। ডাক্তার বলেছেন আর তো কয়েক মাস। এর মাঝেই হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করবে লেখা। উন্মেষকে প্রচণ্ড ভালোবাসে মেয়েটি। কিছুদিন আগেই সে সিদ্ধান্ত নিয়েছে আবৃত্তির সাথে উন্মেষ এর আবার বিয়ে দেবে। কারণ অন্য কোনো মেয়ের সান্নিধ্য সহ্য হবে না ওর। অথচ উন্মেষের কথা ছিল, তুমি না থাকলেও আমি কখনো অন্য মেয়েকে বিয়ে করব না। তুমি আমার জীবনের শেষ নারী। হেসেছিল লেখা। উন্মেষ তাকে কতই না ভালোবাসে, অথচ এই ধরায় ওর সময় নেই। সৃষ্টিকর্তা কেন এত নিষ্ঠুর হলেন ওর প্রতি? আরও কিছু সময় কেন দিলেন না তিনি? মাঝে মাঝে খুব অভিমান হয়। পরক্ষণেই মনে পড়ে এই পৃথিবীতে পাঠানোর কোনো না কোনো উদ্দেশ্য আর প্রাপ্তি থাকে। হয়তো সেই উদ্দেশ্য পরিপূর্ণ হয়েছে। তাছাড়া প্রাপ্তিস্বরূপ উন্মেষের স্ত্রী হবার সুযোগ দিয়েছেন অভিনেশ্বর। এর থেকে বড় পাওয়া আর কী বা হতে পারে? ক্র্যাচ ভর করে এগিয়ে আসে লেখা। চলতে কষ্ট হয় দেখে দ্বিতীয়া দু হাতে আগলে নেয়। আবৃত্তি নড়ে চড়ে ওঠে। এই পরিবারে লেখার স্থানটা মোটেও ক্ষণস্থায়ী নয়। হঠাৎই মনে হয় আবৃত্তি কখনোই পারবে না এ পরিবারের মন জোগাতে। যে ভরসায় লেখা ওকে রেখে যাচ্ছে সেটা হয়তো সম্ভব নয় কোনো কালেই। মনের ভিতরে খচখচ করে ওঠে। দ্বিতীয়ার সাহায্যে আবৃত্তির সন্নিকটে আসে লেখা। ক্র্যাচ এক হাত রেখে অন্য হাতটা ঠেকায় আবৃত্তির গালে। মন খারাপ? মন খারাপ? না, তেমন কিছু না। অসুস্থ শরীর নিয়ে বারবার কেন আসছিস আপু? অসুস্থতা তো থাকবেই। বসে থাকলে কি ভালো হয়ে যাব? তবু তুই, লেখা, সবাই এসে গেছে, খেতে এসো। দ্বিতীয়ার কণ্ঠ। লেখা তাগদ দিয়ে বলে, এখন চল, তোর প্রিয় সব খাবার রান্না করেছি আজ। তুই রান্না করেছিস? হুম। তুই আমার জন্য এতটা করলি, আর আমি একটু রান্না করে খাওয়াবো না? হতাশ চোখে তাকালো আবৃত্তি। গাল বেয়ে 2 ফোঁটা নোনা জল গড়ালো। হাতের তালুতে মুছে নিয়ে লেখাকে চলতে সাহায্য করলো সে। ডাইনিংয়ে উপস্থিত প্রায় সকলে, শুধু নেই উন্মেষ। লেখার অসহিষ্ণু কণ্ঠ। মা, উন্মেষকে দেখতে পাচ্ছি না যে। পরে খাবে বলছে। সেটা কি করে হয়? নতুন বউকে রেখে পরে খাবে? উষা, আমাকে তোর ভাইয়ার কাছে নিয়ে যা তো। সকালে চুপ। লেখার কাণ্ডগুলো খুব বেশি হতাশাজনক। তবু মেয়েটির মুখের উপর কথা বলে না কেউ। আবৃত্তি বাধা দেওয়ার চেষ্টা করলো, তবে লেখা শুনল না কোনো কথাই। অন্ধকার লাইব্রেরিটাতে চেয়ারে বসে দোল খাচ্ছিল উন্মেষ। ঠিক তখনই লেখা এসে দাঁড়ালো পাশে। মেয়েটির উপস্থিতি অনুভব করে উন্মেষ তাকায়। কোটরে ঢুকে যাওয়া চোখগুলো আধার আলোতে ভয়ঙ্কর আর বিধ্বস্ত দেখায়। লেখা মৃদু হাসে। তোমাকে এমন দেখাচ্ছে কেন? কেমন দেখাচ্ছে? অগোছালো লাগে ভীষণ। চুলগুলো এমন এলোমেলো হয়ে গেছে কেন বলো তো? হাতের সাহায্যে উন্মেষের চুলগুলো গুছিয়ে দিতে লাগলো লেখা। মেয়েটি চুল হাত গলিয়ে দিতেই শান্তি এসে স্পর্শ করে। আলগেছে কোমর জড়িয়ে আছে টানে উন্মেষ। আহত দৃষ্টিতে বলে, এখন রোমান্স করার সময় বুঝি? তাহলে কখন হবে সময়? উঠো তুমি, খেতে যাওনি কেন? আর নতুন বউকে রেখে বসে আছো এক আধারে? এইভাবে সবাই বলে তো। যা ইচ্ছে ভাবুক, আমি এখন যাব না, তুমি বসো আমার পাশে। আহা, বুঝতে পারছো না তুমি? অনেক রাত হয়ে গেছে, বাসর সাজিয়েছি, সেটাও দেখলে না। পরে দেখবো, তুমি বসো স্থির হয়ে। নতুন বউ যে একা থাকুক, কথা বলো না প্লিজ। লেখার পেট বরাবর চুমু খেয়ে উন্মেষ। বিয়ের 3 বছর হলো, মানুষটাকে স্পর্শ কেমন শিহরণ জাগে ওর। মোচড়াতে থাকে শরীর, অশান্ত হয় বুক। লেখার এমন করুণ দশায় বিরক্ত হয় উন্মেষ। বলে, নড়ো কেন? একটু চুপ করে বসো। অনেক হয়েছে, এবার প্লিজ ছাড়ো। নতুন বউ রেখে তুমি বসে আছো, না জানি কি কি সব ভাবনা জেগেছে সবার। এখন ডিনার না করলে বাসর হবে কখন? আচানক রেগে গেল উন্মেষ। তখন থেকে একই কথা বলছে, পাগল মনে হয় আমাকে? বিয়ে করালে জোর করে, এখন আবার বাসর সাজিয়েছো, এসব কি লেখা? আমাকে নিয়ে সার্কাস বানাচ্ছ তুমি? কেন করছো এসব? বলছি না কাউকে চাই না আমার, তোমার স্মৃতি নিয়েই কাটিয়ে দেবো আমি, তবুও কেন এমন করলে? ধমকে চোখের জল চলে আসে লেখার। উন্মেষ অনুতপ্ত হয়, 2 হাতে চোখের জল মুছিয়ে ফেলে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমিও তো একজন মানুষ। হিচকি উঠে যায় লেখার। দরজার কাছটায় আবৃত্তি দাঁড়িয়ে। আপু, সবাই বসে আছে, দাঁড়া, ওকে নিয়ে আসছি। উন্মেষ বুঝে যায় একে বুঝিয়ে লাভ নেই। আলাগোছা কপালে চুমু এঁকে দেয় উন্মেষ। গলা জড়িয়ে ধরে হাঁটতে শুরু করে। খাবারের টেবিলে আর কোনো কথা হলো না। দ্বিতীয় গত কয়েকদিন বেশ রাগ দেখিয়েছে। এদিক থেকে মৌন ছিলেন উন্মেষের বাবা আলমাস সাহেব। ভদ্রলোক একদম। নীরব দর্শক। এই নিয়ে স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়েছে বেশ। আবৃত্তিকে বসিয়ে দিয়ে গেল লেখা। যাওয়ার পূর্বে বলল, কাঁচা ফুল বেশ পছন্দ করে উন্মেষ, বিশেষ করে বেলি ফুল।
তাই একপাশের ফুলদানিতে বেলি ফুল রাখা হয়েছে। উন্মেষ এলে যেন তাকে সেই ফুল দেওয়া হয়। এসব কথাতে ভীষণ অস্বস্তি হচ্ছিল আবৃতির। মনে হচ্ছিল মাটির নিচে ঢুকে যেতে। লেখা আর কিছু কথা বলছে, যেসব আমলে নিল না আবৃতি। আর মনে চাইছে পালিয়ে যেতে। গত রাতে যে মানুষটিকে বোনের হাজবেন্ড বলে জেনেছে, সেই মানুষটি আজ ওর বর, আর সেই বোন ওকে বসিয়ে গেল নিজের স্বামীর বাসর সঙ্গী হতে। গা ঘিন ঘিন করে উঠল আবৃতির। বেডে বসে থেকে হাত পা অবশ হয়ে আসে, অস্থির হয়ে যায় সে। চারপাশে চোখ বুলাতেই দেখে পুরো ঘর জুড়ে উন্মেষের ছবি লাগানো। সবগুলো ছবিতেই দারুণ লাগছে মানুষটাকে। আবৃতির চোখ সরিয়ে নেয়। ঘড়িতে এখন রাত 2টো বাজে। অপেক্ষা করতে ইচ্ছে হলো না আর, তবুও চেষ্টা করলো। আর কিছুক্ষণ। রাত যখন 3টে তখন আবৃতি শতভাগ নিশ্চিত উন্মেষ আসবে না। গলা ধরে আসলো মেয়েটির। আলগোছে চোখ বুঝলো, তবে কান্না সেটা কি করে থামাবে। খুব ভোরে জেগে ওঠে লেখা। চোখ মেলতেই দেখতে পায় উন্মেষ শুয়ে আছে পাশে। কয়েক সেকেন্ড থমকে থেকে চোখ বড় বড় হয়ে যায়। তবে কি গত রাতে মিথ্যে বলল উষা? উন্মেষের ঘুম ভীষণ পাতলা, একটুতেই জেগে উঠেছে। লেখাকে হকচকিয়ে যেতে দেখে চোখ কুঁচকিয়ে, কি হলো তুমি এখানে? তাহলে কোথায় থাকবো? তুমি তো আবৃতির কাছে ছিলে, তার মানে ওকে ফেলে রেখে আবার চলে এসেছো? আমি কারো কাছেই ছিলাম না কাল রাতের প্রথম থেকে আমি এখানে। তবে উষা যে বলল, আমি বলতে বলেছি তাই বলেছে। তুমি কি আমার কোনো কথা শুনবে না? আমি কত শখ করে ওকে রেখে এলাম, আর তুমি কি না যাওনি একবারও? মেয়েটি কি ভাবলো? সবে 5টা বাজে। কাল অনেক রাত অবধি জেগেছো, এখন ঘুমাও। শব্দ করে কেঁদে উঠল লেখা। উন্মেষ জানলার পর্দা মেলে দিতে দিতে বলল, আবার কি হলো বাবা? তুমি এমনটা কেন করলে? আমি ওকে জেগে থাকতে বলে মরার মতো ঘুমিয়েছি। আমার খুব গিল্টি ফিল হচ্ছে। আহা, তুমি সব সময় কাঁদো কেন বলো তো? কান্নায় তোমায় মানায় না একদম, জানো তো। খুবই বিদঘুটে আর পেতনি লাগে। সরো তুমি। অভিমানের কথা হারিয়ে ফেলে লেখা। উন্মেষ পিছন থেকে জড়িয়ে ধরে, ঘাড় নাক ডুবিয়ে গন্ধ শুকে। এত আদর সোহাগের দরকার নেই আমার। কেমন ভালোবাসো আমায় আমি তা বুঝে গেছি। এমনটা না করলেও পারতে তুমি। অন্তত দেখা করে আসতে। পরে দেখা করব, কাল রাত তো ফিরে আসবে না আর। এসব বাদ দিবে তুমি? সারাক্ষণ একই কথা বলো শুধু। একটু আদর করতে দাও না। এবার যেন চুপ হয়ে গেল লেখা। উন্মেষের ভালোবাসায় বরাবরই সিক্ত হয় সে, তবে আজকাল যেন আরো বেশি করে আদর করতে চায় ছেলেটা। কেন এমন করে? ওর হাতে সময় নেই বলে, নাকি অন্য কোনো কারণে? গভীর ঘুমে আচ্ছন্ন আবৃতি। উষা এসে ডেকে গেছেন কয়েকবার, কিন্তু সাড়া দেয়নি। এই নিয়ে চটেছেন দ্বিতীয়া। আবৃতির ঘরের কাছে এসে চেঁচামেচি করলেন। বাড়িতে সবাই একটা নিয়ম মেনে চলে, মানছে নতুন এসেছে সে, তাই বলে সকাল 10টায় ঘুম ভাঙবে না? বাড়িটাকে কি সার্কাস পেয়েছে? ভদ্রমহিলার চিৎকারে ঘুম ভাঙেনি আবৃতির। সকাল সকাল এই চেঁচামেচি ভালো লাগছে না আলমাস সাহেবের। তিনি বিড়বিড় করতে করতে বেরিয়ে এলেন। গার্ডেনে বসে কাজ করছিল উন্মেষ। বাবাকে দেখেই ল্যাপটপ বন্ধ করে দিল। কিছু বলবে বাবা? তোমার মা যা শুরু করেছে, এতে করে বাড়িতে থাকা যাচ্ছে না। একটা মেয়ে নতুন এসেছে, কাল এত ধুকল কুলিয়ে আজ না হয় একটু বেশি ঘুমাচ্ছে, তাই বলে চেঁচাবে? মা তো অমনই বাবা। তাছাড়া বেলা তো অনেকটাই হয়েছে। তুমিও আমার মায়ের মতো কথা বলছো দেখছি। তাহলে বিয়ে করলে কেন? তুমি সেটা জানো বাবা। সব সময় অন্যের উপর দোষ চাপাবে না, আগে নিজের গুরুত্ব দাও। তুমি মেরুদণ্ডহীন প্রাণীতে পরিণত হতে চলেছো উন্মেষ। অসুস্থতা না হয় লেখা অবুঝ হয়ে গিয়েছে, তবে তুমি তো বুঝদার সুস্থ মানুষ। যাকে বিয়ে করলে সেও নিশ্চয়ই চাইবে স্বামীর ভালোবাসা। দুঃখিত বাবা, তবে আমি নিরুপায়। অসহায়ের মুখোশ খুলে বেরিয়ে আসো, না হলে পস্তাতে হবে। যা হয়েছে তা নিয়ে নেতিবাচক প্রভাব খাটিও না। আমি আসছি। আজ তোমার অফিসে না গেলেও চলবে। বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস লুকিয়ে ভিতরে এলো উন্মেষ। সবে কপেট খুলে বেরিয়েছে আবৃতি। হাই তুলে অগোছালো শাড়ির আঁচলে ফেলে গৃহিণীদের মতো হাতে খোপা করতে লাগলো। উন্মেষ নজর ঘুরিয়ে চলে যেতেই আবৃতির খেয়াল হলো। দ্রুত নিজেকে ঠিকঠাক করে মাথায় ঘোমটা টানল সে। সোজা রান্নাঘরে গিয়ে বলল, আন্টি, আমি আসলে বুঝতে পারিনি এতটা বেলা হয়ে গেছে। কলি, ওকে বলে দে বাসি কাপড় ছেড়ে গোসল করে আসতে। কিন্তু আন্টি, মুখে মুখে কথা বলা আমার পছন্দ না। সেটা যদি না জেনে থাকে তাহলে এখনই জেনে রাখো। রোজ এসব ঝামেলা পোহাতে পারবো না আমি। ছোট মুখে চলে আসে আবৃতি। নিজের ঘরে গিয়ে শাওয়ার নিয়ে ফিরে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কেমন বিধ্বস্ত দেখায়। স্বামীর স্পর্শ তো বহুদূর দেখা অবধি মেলেনি, অথচ ওর গোসলে খরচ হয়ে গেল। এই পৃথিবীতে যা ঘটে তা কেবল লোক দেখানো, মূল ঘটনা তো আড়ালেই থেকে যায়। বিকালটা বড় অধৈর্য অবস্থায় কেটেছে আবৃতির। দুপুরের দিকে খাবারের টেবিলে কিছু মানুষকে দেখলে পরে আর কারো দেখাই পাওয়া গেল না। অবশ্য শেষ বেলায় এসে লেখার ঘর থেকে উন্মেষকে বের হতে দেখেছে। বিষয়টা অস্বাভাবিক নয়, তবে আবৃতির বুকে কেন যেন ব্যথা লাগছে, কেমন যেন একটা নিদারুণ যন্ত্রণা। সন্ধ্যায় লেখা এসে বসলো পাশে। আবৃতি হাঁটুতে মুখ গুজে, কি হলো তোর? মন খারাপ? বাবা আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে আপু। জানি,
আমার সাথেও কথা বলছে না। চিন্তা করিস না, সময় গেলেই ঠিক হয়ে যাবে। তাছাড়া আমি আছি আর কদিন। তুই তো বাবার একমাত্র মেয়ে, কত সময় অভিমান করে থাকবে? এমনটা বলিস না আপু, আমি চাই না তোর কিছু হোক। যা হবার তা তো হবেই আবৃত্তি। তবে তুই যে আমার কথাটা রেখেছিস এতে আমি ভীষণ খুশি। এখন তো আমি মরেও শান্তি পাবো। জানিস উন্মেষ উপরে উপরে যতটা গোছালো, ভিতরে ভিতরে ততটাই অগোছালো। ওকে যত্ন রাখিস বোন। আমার দিন তো ফুরিয়ে এসেছে, আর বোনের উপর অভিমান রাখিস না। বিশ্বাস কর, তুই ছাড়া আমি কাউকে ভরসা করতে পারতাম না। আপু প্লিজ আর বলিস না, আমার ভিতরটা ধুকধুক করছে। আবৃত্তি লেখার হাতটা ওর বুকে রাখলো। সত্যি কেমন যেন লাফাচ্ছে হৃৎপিণ্ড। লেখা উতলা হয়ে পড়লো। তোর কি খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? উন্মেষ, উন্মেষ। ঠিক আছে রে আপু, তুই চুপ করে বস একটু। তাহলে হৃৎপিণ্ড অমন করে লাফায় কেন? না না, কিছু ঠিক নেই, তুই যেতে দে আমায়। দু হাতে লেখাকে জড়িয়ে ধরলো আবৃত্তি। গলার নিকটে মুখ রেখে বলল, সব ঠিক আছে, আমার প্রয়োজন তোকে। তুই প্লিজ মাথায় বেলি কেটে দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। লেখার কোলে মাথা রাখলো আবৃত্তি। বেশ জোরে নিঃশ্বাস নিয়ে চোখ বুজলো সে। উন্মেষ দরজার কাছে এসে ধমকায়। লেখার চোখ পড়তেই লেখা বলে, একটু বিলি কেটে দাও তো ওকে, আমার কাজ আছে একটু। গভীর ধ্যানে চলে যাওয়াতে আবৃত্তির কোনো হোলদোল নেই। উন্মেষ ব্যস্ত হয়ে বলে, আমি কেন? তাহলে কি দেবে? নুরুল চাচাকে ডেকে বলবো ওর মাথায় বিলি কেটে দাও। আশ্চর্য, তুমি একটু বসো, আমি আসি এই মাত্র, জাস্ট একটু। উন্মেষকে বসিয়ে দিয়ে চলে গেল লেখা। হাঁটতে কষ্ট হলেও বেশ গতিতেই চলল সে। বিপাকে পড়েছে উন্মেষ। আবৃত্তি বোধহয় এতক্ষণে ঘুমিয়ে জল। বুকের উপরে কখনোই আঁচল ঠিক থাকে না মেয়েটির, কখনো এলোমেলো হয়ে আছে। একরাশ বিরক্তি নিয়ে আঁচল টেনে দিল উন্মেষ। উষা এখানেই আসছিল। ভাইয়া আর নতুনভাবে একান্ত মুহূর্ত দেখে থমকে গেল। বাইরে এসে দরজায় নক করলো। নড়ে চড়ে উঠল উন্মেষ। আসবো ভাইয়া? আয়। অনুমতি নেওয়ার কি দরকার? না এমনি। আবৃত্তি আপুর জন্য কিছু শাড়ি পাঠিয়েছে মা, বিকেলে শপিংয়ে গিয়েছিল না, সেখান থেকেই এনেছে ও। তুই রাখ ওখানে। শাড়িগুলো রাখলো উষা। আর চোখ তাকাতেই দেখলো আবৃত্তির মেদহীন পেট এর এক অংশ বেরিয়ে আছে। যা বোঝার বুঝে গেল সে। দ্রুত কাবার্ডে শাড়িগুলো রেখে চলে এলো। একটা কল আসতে সাইড হয়ে কথা বলছিল উন্মেষ। পিছনে ঘুরে উষাকে বলবে এখানে থাকতে। অমনি দেখতে দেখতে পেল উষা নেই। ঝামেলার মাঝে থেকে আরো বেশি করে উদ্বিগ্ন হয়ে যাচ্ছে সে। আবৃত্তির মাথায় বালিশ রেখে দিয়ে কক্ষ থেকে প্রস্থান করলো দ্রুত বেগে। শিক্ষা জীবনের শেষ বর্ষে পড়ছে আবৃত্তি। এবছরটা বেশ গুরুত্বপূর্ণ ওর জন্য। মাস্টার্সটা শেষ হলে বেঁচে যাবে যেন। তবে গত কয়েকদিনের ঝামেলায় সব উলটপালট। আবৃত্তির সকল কাগজপত্র ঘাটছে লেখা, পুরো বেড জুড়ে ছড়িয়ে ছিটিয়ে। কলি চা হাতে এসে বলল, ভাবিমণি এইটা কি দেহি আমি? এমন কইরা সব ছাড়াইয়া ছিটাইয়া লইছেন কেন? আপনি তো এমন মানুষ না। চা হাতে নিতে নিতে লেখা বলল, কাজ থাকলে এত খেয়াল থাকে না রে কলি, তুই কি ব্যস্ত? আর ব্যস্ত? আপনাগো বাড়ির কাম যতদিন ধইরা করতাছি মনে হয় কেউ আমার তাল পাতায় পাংখা দিয়া বাতাস করতাছে। ঠান্ডা বাতাসের মধ্যে বইয়ে বইয়ে টুকটাক কাম। গাল ভর্তি আসল লেখা। প্রথম যখন বাড়ির বউ হয়ে আসি, সেদিন তোর মতো আমারও একই কথা মনে হয়েছে। সবই মোগ্যচালো প্রকৃতির। কাজের পরিমাণ টুকটাক, ভালো লাগতো খুব। নতুন কাজের চোটে একটু বাসার উপক্রমও থাকতো না। লেখার মুখটা মলিন হয়ে যাওয়াতেই কলি বলল, ভাবিমণি আপনার দিলে অনেক ব্যথা তাই না? জানেন তো, ভালো মানুষকে আল্লাহ খুব পছন্দ করে, তাই তাগো আগে লইয়া যায়। তাই এর মানে আমাকে তিনি খুব পছন্দ করছেন, তাই না রে কলি? মনে হয়। তবে আমি চাই আপনার কিছু যেন না হয়। ভাইজানের মুখটা দেখছেন, চিন্তায় চিন্তায় শুকায় গেছে। তার উপর আপনি আবার আবৃত্তি আপা মনিরে এই বাড়ির বউ কইরা আনলেন। এটা কেন কোনো কাম করলেন কন তো? এমন না করলেও পারতেন। অন্তত আপনি যতদিন আছেন। কলিকে থামিয়ে দিয়ে লেখা বলল, ধুর বোকা, তুইও সবার মতো ভাবছিস? সত্যিই তো কইলাম, কেউ যে চায় সতীন ঘরে আনে, আপনি সতীন তো আনলেন। হেই আবার আপনার খালাতো বোন। লেখা কাগজপত্র গোছাতে গোছাতে বলল, বস তুই, তোকে একটা বিষয় বলি। মন খারাপ নিয়ে বসলো কলি। লেখা সব কিছু সাইড করে নিয়ে শুধালো, আবৃত্তি সুন্দর নাকি আমি সুন্দর? এইটা কোনো প্রশ্ন করলেন আপনি? চুপ কর তো। তুই বল কে বেশি সুন্দর। দেখ সত্যিটা বলবি। এখানে এখানে মন কলাকলির বিষয় হচ্ছে না যে মন রক্ষা করবি। কলি দীর্ঘশ্বাস নামিয়ে বলল, আবৃত্তি আপামনি বেশি সুন্দর। তয় কি হয়েছে, আপনি তো বেশি ভালা। শোন তাহলে, আবৃত্তি আমার বোন, ওকে নিয়ে আমি কখনোই হিংসা করি না। তবে অন্য কাউকে নিয়ে আমার ভীষণ হিংসা হবে। আমি মরে গেলেও তোর ভাইজানের পাশে অন্য কাউকে আমার সহ্য হবে না। যতই বলুক তোর ভাইয়া একটা মানুষ, জীবনে এতগুলো বছর একা কাটাবে কি করে বলতো? শারীরিক মানসিক অনেক বিষয়ে কাজ হবে এখন। তাছাড়া সব কিছু না হয় বাদই দিলাম, একটা সময় আসবে তোর ভাইয়া বুড়ো হবে, সেই বয়সে কেউ তো লাগবেই বল। আবৃত্তি কখনো আমার উন্মেষের অযত্ন করবে না। অন্য কারো হাতে ওকে ছাড়িনি কেন বলতো? এখন আমি পুরো নিশ্চিন্তে চোখ বুজতে পারবো। ফুঁপিয়ে কান্নার শব্দে লেখা থেমে গেল। কলি কেঁদে চোখ লাল করে ফেলেছে। লেখা তড়িঘড়ি করে বলল, এ কি রে, তুই কান্না করছিস কেন? ভাইজানরে আপনি এত ভালোবাসেন ভাবিমণি, আল্লাহ কেন আপনার অসুখ দিল? কেন আপনার থেকে ভাইজানরে আলাদা করলো? ভালা মানুষরাই সব সময় কষ্ট পায় কেন কন তো? কান্না থামা কলি। আর কে বলেছে তোর ভাইজানের থেকে আমি আলাদা হয়ে গেছি? বরং আমাদের ভালোবাসা আরো গভীর হতে শুরু করেছে। যতদিন আছি তোর ভাইয়া এত ভালোবাসা দিবে যে একটা সময় মরতেও চাইবো না, দেখিস। সবার মতো আমিও ভালোবাসার কাঙ্গাল।
কলি কান্না থামালো, দু হাতে চোখ মুছলো। একবার আপনার জড়াইয়া ধরি, না হলে আমার কলিজা ঠান্ডা হইব না, মানা কইরেন না। হেসে উঠল লেখা। কলি জড়িয়ে ধরতেই লেখার দু চোখ দিয়ে পানি নেমে গেল। এই মেয়েটা ওকে ইমোশনাল করে দিল। যার কাছে যায় সেই ইমোশনাল করে দেয় ওকে। ও তো চায় না কাঁদতে, তবুও সবাই ওকে কাঁদিয়ে দেয়। সত্যি তো ক্যান্সার নামক রোগটা ওর জীবনে না এলে পুরো জীবনটাই সুন্দর হতো। কলি নামের মেয়েটা অষ্টদোষী, তবে জ্ঞান এর পরিধি বিশাল। মেয়েটির অনুভূতিও বেশ তাজা। সে যে ঘণ্টাখানেক কেঁদে বুক ভাসালো, এরপর থেকেই কেমন স্তব্ধ হয়ে গেছে। লেখাকে দেখলেই করুণ চোখে তাকায়। আর লেখা পড়ে চরম অস্বস্তিতে। মনে হয় মেয়েটি ওকে অনেক কিছু বলতে চায়। কেমন যেন একটা অনুভূতি আসে। ভাবনার কারণে পড়ে যাচ্ছিল লেখা। চট করে দু হাতে জড়িয়ে নিল আবৃত্তি। ড্রয়িং রুমে বসে থাকা প্রায় সকলের ব্যগ্র হয়ে তাকালো। উন্মেষ উঠে এসে লেখাকে আগলে ধরল। হাত পা টেনে দেখে নিল ঠিক আছে কিনা। লেখার কপালের মধ্যে ভাঁজে কেমন ভাঁজ। মানুষটাকে এত পাগল কেন? সবাই দেখছে, খেয়াল করলো না উন্মেষ। একটু দূরেই দাঁড়িয়ে আছে আবৃত্তি, সোজা তাকানো তার দৃষ্টি। লেখা আবার বলল, সবাই তাকিয়ে আছে। উন্মেষ, তুমি কেমন পাগলামো শুরু করলে বলো তো? কি বলবো? বললে শুনতে পাই না? সবাই দেখছে বলছি। সচকিত হলো উন্মেষ। কিছুটা দূরে সরে এসে আবার অগ্রসর হলো লেখার দিকে। লেখা ক্রাচভর দিয়ে হাঁটে, পিছনে আসে উন্মেষ। আবৃত্তি ধীরে ধীরে পা ফেলল। ড্রয়িং রুমে এসে সবাই নিস্তব্ধ, কথা নেই কারো মুখে। সবাই চুপ কেন? আমাদের বাড়িতে সন্ধ্যায় প্রায় দিনই আড্ডা হয়, তোমরা সবাই কি ভুলে গেলে? উষা সোফায় শুয়ে ফোন চালায় মগ্ন। আচমকা বই তুলে নিয়ে বলল, সামনের সপ্তাহে আমার মান্থলি টেস্ট ভাবি, একদমই ভুলে গিয়েছি। আমি পড়তে বসবো, টাটা ভাবি। হনহনিয়ে চলে যাচ্ছে উষা। আবৃত্তি এক পলক তাকাতে না তাকাতেই দ্বিতীয় উঠে গেলেন। আলমাস সাহেব আগে থেকেই কাজ করছিলেন। উন্মেষ লেখার পাশে এসে বসলো। সবাই রেগে আছে আমার উপর। ভুল ভাবছো তুমি, সময়টা খারাপ, সব ঠিক হয়ে যাবে, আসো আমার সাথে। কতদূর চলে গিয়ে লেখা আবার বলল, আবৃত্তি একা থেকে কি করবে? ও বরং আমাদের সাথে আসুক। থাক না লেখা, কলি আছে তো ওখানে, ওর সাথে গল্পগুজব করবে না হয়। সুযোগ থাকলে আবৃত্তির কান বেশ খাড়া হয়ে থাকে। উন্মেষ আর লেখার কথাগুলো শুনতে পেয়ে তড়িঘড়ি করে কলির নিকটে এলো। কলি টিভি দেখছিল, হা হয়ে তাকানো। প্রিয় সিরিয়াল চলছে। অন্য সময় হলে বিরক্ত করতো না আবৃত্তি, তবে এখন উপায় নেই। হালকা কাশলো সে, অথচ গভীর ধ্যানে মগ্ন থাকা কলির কর্ণদ্বয় পাত্তাই দিল না। তুমি কি আমার সাথে ছাদে যাবে একটু? ছাদে কেন আপামনি? আসো না একটু, ভালো লাগছে না চার দেওয়ালের ভিতরে বসে থাকতে, একটু খোলা আকাশের নিচে ঘুরে আসি। তো কি করার, আর আসেন যাই। টিভি বন্ধ করে আবৃত্তির সঙ্গ দিল কলি। লেখা আর উন্মেষ অনেক আগেই চলে গিয়েছে। ছাদে এসে দুদণ্ড দাঁড়ানোর জো নেই। বাতাসের বেগ বাড়তে লাগলো বিদ্যুতের গতিতে। কলি বলল, হায় হায়, বৃষ্টি আইতাছে, আমি যাই আপামনি, বড় বারান্দা ভরা কাপড় রাইখে আসছি। খালাম্মা খুব রাগ দেখাইবো। আবৃত্তির উত্তরের আশা করেনি কলি। ছোট ছোট কদমে চলে গেল মুহূর্তেই। আবৃত্তির ইচ্ছে হয় না যাওয়ার। দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে শরীরে, ভালো লাগছে, বেশ আরাম লাগে। বুকটা শীতলও কিছুটা হয়। দুই নেত্রে বুজে আসে আলগোছে। আকাশ চমকায়, বাতাস এলোমেলো করে দেয় শাড়ি। আঁচলখানা বহু পূর্বেই ছাদ ছুঁই হালকা বৃষ্টি থেকে এবার বড় বড় ফোঁটায় বৃষ্টি শুরু হলো। বিকেলে ছাদে বসে কাজ করছে উন্মেষ। বেখেয়ালে ব্লুটুথটা হয়তো ফেলে এসেছে, সেটা নিতেই এসেছিল। বৃষ্টির ফোঁটা বড় হতে ফিরে যাচ্ছিল। বিদ্যুৎ চমকানোর আলোতে আবৃত্তিকে দেখতে পেল হঠাৎ। শাড়ি ভিজে একাকার, পাতলা শাড়ি হওয়াতে দৃশ্যমান শরীর, চুলগুলো খোপা করা থাকতে স্পষ্ট পিঠের ঢেউ, কোমরে লাগানো চেইনটা চিকচিক করছে। উন্মেষ খেপে গেল হঠাৎ। মেয়েটি বারবার ওর জীবনে ঝড় তোলে। ভরা বৃষ্টিতে নির্দ্বিধায় দাঁড়িয়ে আছে। ঝড় হলে সেবা করবে কে? এসব তো ওর ঘাড়ে এসেই পড়বে। অতিরিক্ত ঘুরে চলে গিয়েছিল আবৃত্তি, তাই হয়তো উন্মেষের কণ্ঠ শুনতে পায়নি। ছেলেটি যখন বাহুতে স্পর্শ করে তখনই সমস্ত ঘোর কেটে গেল। বৃষ্টির পানিতে ভিজে একাকার সে। কপালে কিছু চুল লেপ্টে আছে, খোপা আলগা হয়ে আছে। সামনের চুল বয়ে পানিগুলো কপাল থেকে নাকে ঠোঁটে লাগছে। মৃদু স্বরে বলল উন্মেষ, হুট করে বৃষ্টিতে ভেজা ঠিক না, এমনিতেই সমস্যায় আছি। আর সমস্যা করো না, ঘরে গিয়ে চেঞ্জ করে নাও, দ্রুত আসো। বিয়ের পর এই প্রথম ওর সাথে কথা বলল উন্মেষ। কেমন করে উঠল বুক, ধকধক করে উঠল পুরো শরীর। বৃষ্টির জলের সাথে নোনা জল পড়ল কয়েক ফোঁটা। হোলদোল না দেখে বিরক্ত হলো উন্মেষ। দ্রুত আসে, বিপদে ফেলে দিও না যেন আবার। বিয়ের আগের দিনেই কাজের ঘোর বদল করেছে লেখা। উন্মেষের ঘরটা এখন আবৃত্তির, তবে ভুলেও সে ঘরে প্রবেশ করছে না উন্মেষ। বারবার ওর কাছেই চলে আসে। লেখা বিস্মিত চোখে তাকানো। বালিশটি ঠিক করে শুয়ে পড়ল পাশে। চিন্তিত গলায় প্রশ্ন করে, মেয়েটি তুমি এখানে কেন? তাহলে কোথায় থাকবো? না মানে তোমার ওই ঘরে থাকার কথা। তুমি কেন এমন করছো বলো তো? শুয়ে পড়ো, উঠো তুমি। আবৃত্তি নিশ্চয়ই খারাপ ভাবে নিবে। তাছাড়া তোমাদের সম্পর্কটা সহজ হওয়া প্রয়োজন। খারাপ ভাবে নিব না। তুমি বেশি ভাবো সব সময়। আমার ঘুম পাচ্ছে। উঠবে তুমি নাকি টেনে তুলবো? বিরক্ত কেন করছো বলো তো? এক কথা কতবার বলতে হয়? তুমি কেন ঘর বদল করলে? কারণ এখন থেকে ওইটা আবৃত্তির ঘর। পাগল করে দিবে আমায়। বালিশ নিয়ে
ব্যালকনিতে এলো উন্মেষ, মেঝেতে রেখে শুয়ে পড়লো তৎক্ষণাৎ। লেখা কিছুক্ষণ নিচু ভঙ্গিতে বসে থেকে ক্রাচ ভর করে আগাতে লাগলো। ক্রাচের শব্দ কানে এলে শব্দ করলো না উন্মেষ, নিঃশব্দে শুয়ে পড়লো সে। লেখা নিচু হয়ে বসলো পাশে, চুলে হাত গড়িয়ে দিল। স্পর্শ পেয়ে আরেকটু আদুরে হয়ে পড়ে ছেলেটা। লেখার কোমর জড়িয়ে ধরে পিঠের মধ্যে নাক ঘষে। কি হলো তোমার? উফ, কিছু হয়নি। তুমি শুধু আমার থেকে পালাতে চাও। আমি পালাতে চাই না, ভাগ্য আমায় পালাতে বাধ্য করছে। আর তার থেকে বড় কথা, আমি আমার বোনকে নিয়ে এসেছি তোমার জন্য। জানি বিষয়টা লোকজন খুবই খারাপভাবে নিয়েছে, তবে আমি আমার ভালোটা দেখবো, এটাই স্বাভাবিক। কোন ভালোটা হয়েছে এতে? নিশ্চিন্তে মরতে পারবো আমি, কারণ আমি জানি আবৃত্তি তোমার সবটা দিয়ে সুখে রাখবে। আর তোমার পাশে অন্য কোনো মেয়েকে যে আমি সহ্য করতে পারবো না। চুপ করে রইল উন্মেষ। লেখাই আবার বলা শুরু করলো, উন্মেষ, আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছো তুমি, কখনো চোখের পানি পড়তে দাওনি। সেবার যখন জ্বর হলো সারা রাত পাশে বসে রইলে, পেট ব্যথা হলেই কেমন বিষণ্ণ দেখাতে তোমায়। জানো, বিয়ের পরের দিনেই যখন কাজের জন্য দেশের বাইরে যেতে হলো তোমায়, সেদিন আমি খুব কেঁদেছি। পুরো 1 সপ্তাহ পর এলে, এর মাঝে কখনো ফোনও দাওনি। রাগ অভিমান সব যেন দলা পরিষ্কার। কিন্তু ফিরে এসে এত ভালোবাসা দিলে যে সেই দিনগুলোর জন্য বড় আফসোস হয় আমার। আমি কখনোই হারাতে চাইনি তোমায়, তবে অবিনশ্বর আমার সুযোগ দিলেন না। বড় ভালোবাসি যে, আর ভালোবাসার মানুষকে বেশি কাছে পেতে নেই। কিচ্ছু হবে না লেখা, কান্না করিও না প্লিজ। লেখাকে বুকে জড়িয়ে ধরলো উন্মেষ। ধীরে ধীরে চুমু খেতে লাগলো পুরো মুখ জুড়ে। খুশিতে মরে যেতে ইচ্ছে করছে লেখার। মানুষটা এত কেন ভালোবাসে ওকে? সেদিনের পর কেটে গেছে 1 সপ্তাহ। 1 সপ্তাহ বদলে ঘটেনি কোনো কিছুই। আবৃত্তি ঘর থেকে বের হওয়ার চেষ্টায়, ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আকস্মাৎ উষা এসে বলল, আমিও যাব ছোট ভাবি। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল আবৃত্তি। উষার কণ্ঠে স্মিত হাসলো সে আমার তো প্রবলেম নেই উষা, তবে তোমার কি যেতে দেবেন আন্টি? কেন যেতে দেবে না? মা নিজ থেকেই বলেছে তোমার সাথে যেতে। আন্টি নিজে বলেছে? অনেকটা অবাক হয়ে প্রশ্ন করলো আবৃত্তি। উষা মিষ্টি বাটিটা রেখে বলল, হ্যাঁ, মা যেতে বলেছে, আর মিষ্টি পাঠালো তোমার জন্য। তুমি নাকি ল্যাংচা খেতে খুব ভালোবাসো। তুমি সত্যি বললে উষা? আন্টি পাঠালো আমার জন্য? মিথ্যে কেন বলবো? তাছাড়া মা তো তোমার ভালোবাসে। শুধু ভাইয়ের সাথে তোমার বিয়েটা। থেমে গেল উষা, কথা ঘুরিয়ে বলল, এখন বলো তো তোমায় নিবে না, আমায় নিবে নাকি? তাহলে আমি তৈরি হব। না, নেওয়ার কি আছে? আমি তো ক্লাস করব না। কেন? কিছু কাগজপত্রের জন্য যাচ্ছি। তাহলে আমি তৈরি হয়ে গিয়ে, আচ্ছা বলো তো কী রঙের কামিজ মানাবে আমায়, গোলাপি নাকি বেগুনি? যেটা পরবে সেটাতেই সুন্দর লাগবে তোমায়। তুমি কি কম সুন্দরী নাকি? বলে ঈষৎ হাসলো আবৃত্তি। উষা ব্যাক হয়ে বলল, এটা কোনো কথা হলো নাকি? আমি সত্যি বলছি, তুমি তো খুব সুন্দরী, যে কোনো রং খুব তোমায় মানায়। খুশি হয়ে গেল উষা, সাথে মুখের লজ্জাটাও ফুটে উঠেছে। সত্যি বলতে মেয়েরা প্রশংসা পেতে ভালোবাসে, এদের একটু প্রশংসা করলেই গলে জল হয়ে যায়। উষার চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল আবৃত্তি। মিষ্টির বাটিটার দিকে তাকাতেই বুকটা কেমন মোচড় দিতে শুরু করলো। সত্যি কি তার জন্য মিষ্টি পাঠানো হয়েছে? আবৃত্তির সাথে কয়েক ঘন্টা বেশ মিশে গেল উষা। এই মুহূর্তে আবৃত্তিকে ভীষণ আপন মনে হলো ওর। প্রথম দিকে বেশ মন খারাপ হলেও আজ মনে কোনো যেন খুশি হলো। মানুষ বোধহয় এমনই হয়, সময়ের সাথে সাথে তাল মেলাতে মানিয়ে নিতে পছন্দ করে। রিকশা করে ঘুরলো ওরা। উষা পরিবারের ছোট মেয়ে, তাই কখনো বাবা মা কিংবা পরিজন থেকে ঘোরাঘুরি হয়নি। আবৃত্তির সান্নিধ্যে সেই জন্যই বোধহয় ওকে আনন্দ দিচ্ছে। হই হুল্লোড় হওয়া শহরটাকে ভীষণ ভালো লাগতে শুরু করলো। রিস্কায় হুড তুলে দিয়ে জিজ্ঞাসা করলো, ছোট ভাবি একটা কথা বলবো? বলো, তুমি কিছু মনে করবে না তো? মনে করবো কেন? তুমি নির্দ্বিধায় বলতে পারো। আমি জানি এই প্রশ্ন করা ঠিক না, তবু জানতে ইচ্ছা করছে। যতটা জানি ভাবু তোমার আপন বোন নয়, মানে তোমরা একই মায়ের অংশ নও। সত্য এটা? আপু আমার খালামণির মেয়ে, মনে হচ্ছে আমার খালাতো বোন। সেটা জানি। তাহলে তুমি কি ছোট থেকেই এখানে থাকতে? ঠিক তো নয়। ঘটনাটা ঘটেছে 10 বছর আগে। আমি তখন 9-এ উঠেছি সবে। আমার খুব ইচ্ছে ছিল শহরে পড়ার, আর পড়াশোনাতেও বেশ ভালো। বাবা মা দুজনে একই অফিসে সরকারি জব করতেন, সেই জন্য স্থান বদলে তাদের পক্ষে সম্ভব ছিল। আমাকে খালামণিকে কাছে রাখা হলো। মাস 2-এক পরই খবর এলো বাবা মা মারা গেছেন। রোড ক্রস করতে গিয়ে দুজনেই চাপা পড়েছেন ট্রাকের নিচে। হসপিটালে নেওয়ার সুযোগ হয়নি, স্পটেই শেষ। কতটা শান্তভাবে কথাগুলো বলল আবৃত্তি। উষার শরীরে লোম জেগে উঠেছে, চোখ দুটো থই থই। ঈষৎ শব্দ করে হাসে আবৃত্তি। প্রথম এসব কথা বলতে গেলে আমার গলা ধরে আসতো, খুব খারাপ লাগতো, তবে এখন অভ্যাস হয়ে গেছে। বাবা মারা যাওয়ার পর আমার জীবন নিশ্চিত হয়ে গেল খালামণির বাসায়। খুব ভালোবাসতো আমায়, ছোট থেকেই মামুনি বলে ডাকতাম, আর আঙ্কেলকে বাবা বলে সম্বোধন শুরু হলো। সব মিলিয়ে লাইফ ইজ হিজিবিজি। পুনরায় শব্দ করে হাসলো আবৃত্তি। উষার মন খারাপ হলো। ক্ষণিক আগেই যার সঙ্গ ওকে আনন্দ দিচ্ছিল, এখন সেই সঙ্গ ওর ভালো লাগছে না। উষার মনের অবস্থা বুঝতে পারলো আবৃত্তি, তাই বলল, ভয় পাচ্ছ তুমি? আমি বুঝতে পারছি এসব বিষয়ে তুমি খুবই ইমোশনাল ফুল, তবে জানো তো প্রতিটা গল্পের পিছনে আরও কিছু গল্প থাকে। সময়ের স্রোতে সেসব হারিয়ে যায়, তাই এখন আর কষ্ট হয় না। আরেকটা বিষয় হচ্ছে, বাবা মাকে খুব একটা মনেও পড়ে না, মানিয়ে নিতে শিখে গেছি। এই দেখো, কথা বলতে বলতে এসেও গেছি আমরা।
উষাকে নিয়ে বাড়ির ভিতর চলে এসেছে আবৃতি। ষোড়শী মেয়ে উষা বুদ্ধিমতী হলেও সময়ে অসময়ে ভীতু বনে যায়। আবৃতি সহজ হওয়ার চেষ্টা করলো, তবে উষা যেন আটকে আছে। মন খারাপ হলো বেশ। পুরো বাড়িটাতে একমাত্র উষার সঙ্গী আছে, এতটা কথা হলো, অথচ সেই মেয়েটা ওকে ছেড়ে চলে গেল। এক রাশ মন খারাপ নিয়ে ঘরে এলো সে। পরনের কামিজ রেখে শাড়ি পরলো। বরাবরের মতোই আঁচলটা মিশে রইল মেঝের সাথে। চুলগুলো হাত খোপা করে ব্যালকনিতে আসতেই মনটা ভরে উঠলো। এক সপ্তাহ যাবৎ এই রুমে থাকলে ব্যালকনিতে আসা হয়নি। এত সব গাছ লাগানো যে আনন্দে কেঁদে ফেললো প্রায়। ফুলের গাছগুলোতে ফুল ফুটে আছে, কিছু গাছ এঁকে বেঁকে নেমে গেছে ব্যালকনির গ্রিল বেয়ে। আবৃতি শব্দ করে বসে পড়ল সেখানটায়, একে একে ছুঁয়ে দিতে লাগলো সবগুলো গাছ। পাশের ব্যালকনিতে দাঁড়ানো ছিল উন্মেষ। মেয়েটার এমন পাগলামি দেখে শ্বাস ফেললো বার কয়েকবার। অন্ধকার থাকায় উন্মেষকে দেখতে পেল না আবৃতি। কিছু সময় স্থির হয়ে থাকলে হঠাৎই ভীষণ অস্থিরতা জেগে ধরলো উন্মেষের। চিনচিন করে এক ব্যথা বুক নেমে যেতে লাগলো পুরো শরীর জুড়ে। একসময় মনে হলো সর্বাঙ্গে ব্যথা আর ব্যথা। লেখাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ঘুমিয়েছিল উন্মেষ। ঘুম ভেঙে যেতেই লেখা হাসলো। ছেলেটার উন্মুক্ত বুকে আঙ্গুল দ্বারা কী সব আঁকাতে লাগলো। বাহুতে স্পর্শ করে সামান্য কেঁপে উঠল সে। ছেলেটার শরীরে তাপ বেড়েছে, জেগে উঠছে উন্মেষ। পিটপিট করে চোখ মেলল। এত ভোরে উঠে পড়েছো তুমি? কেন উঠেছো? ডাক্তার না বলেছে প্রপার ঘুম যেন হয়? তোমার শরীরে তাপ বেড়েছে, দেখতে দাও আমায়। কপাল ছুঁয়ে দেখলো লেখা, তারপর গলাতে হাত রেখে বলল, জ্বর এসেছে মনে হচ্ছে। থার্মোমিটারটা যেন কোথায়? সেটা তো ও ঘরে রাখা। বাদ দাও, এইটুকু জ্বরে আমার কিছু হবে না। চুপ করবে তুমি? জ্বরে শরীর কাবু, আর তুমি কি না? কথা বলতে বলতে উঠে দাঁড়িয়েছে লেখা। ক্র্যাশটা ভেঙে গেছে গত রাতে, সে কথা মনে হতে মন খারাপ হয়ে গেল। থার্মোমিটারটা নিয়ে আসো না। কি দরকার বলো তো, যাও না একটু। ওহ, লাগবে না থার্মোমিটার। তাছাড়া এই ভোরে দরজা খুলবে কি? দরজা খোলা লাগবে কেন? আমার কাছে তো চাবি আছেই, তুমি গিয়ে জাস্ট নিয়ে আসবে। থাক না লেখা, শুধু না, তুমি প্লিজ নিয়ে আসো, না হলে আমার শান্তি হচ্ছে না। তুমি যে কি, তোমার পাগল বউ। নিঃসন্দেহে ম্যাডাম। আড়মোড়া ভাঙতে ভাঙতে বেরিয়ে এলো উন্মেষ। আবৃতির ঘরের কাছে এসে দ্বিধাবোধ হয়ে উঠল। বেশি কিছু মনোযুদ্ধ চালিয়ে দরজাটা খুলল। শুয়ে আছে আবৃতি। কোথায় তার আঁচল, কোথায় তার পেটিকোট। শাড়িটা হাঁটুতে এসে ঠেকেছে, যার ফলে মসৃণ পা দুটো বেরিয়ে আছে। আঁচল পড়ে আছে অন্য পাশে। সব মিলিয়ে যাতা অবস্থা। হতাশ হলো উন্মেষ। দ্রুত গতিতে থার্মোমিটার নিয়ে বেরিয়ে গেল। দ্বিতীয় খুব ভোরে ঘুম থেকে ওঠেন, নামাজ পড়ে আবার ঘুমান। সবে ঘুমাতে যাচ্ছিলেন তিনি, ছেলেকে আবৃতির ঘর থেকে চোরের মতো বের হতে দেখে বিহ্বল হলেন প্রায়। যদি বউয়ের সাথে একঘরে থাকতেই হয়, তবে প্রকাশ্যে রোজ রোজ এত নাটক করার কী বা প্রয়োজন? দ্বিতীয় আজকাল বেশ চিন্তিত, বিশেষ করে সেদিনের ঘটনার পর থেকে। তার দুশ্চিন্তার অনেকগুলো কারণ। এর মধ্যে অন্যতম হচ্ছে লেখা। তিনি চান না জীবনের শেষ সময়ে মেয়েটি কষ্ট পাক। যতই বোনের সাথে বিয়ে দিক না কেন, কোনো মেয়ে মেনে নিতে পারবে না স্বামীকে অন্য কারোর সাথে দেখতে। তাই তিনি ভাবলেন ছেলের সাথে একান্তে কিছু কথা বলবেন। সারাদিন কাজে ডুবে থাকে উন্মেষ। সেই সকালে বের হয়, আসে সন্ধ্যায়, আর ঠিক তারপরেই লাইব্রেরি। সারাক্ষণ সেই লাইব্রেরিতে কাটিয়ে দেয়। আজ বাসায় ফিরতেই দ্বিতীয়া বললেন, আমার ঘরে এসো, কথা আছে। মায়ের কথায় বিস্মিত হলো উন্মেষ। সহসা এমন রূপের দেখা মেলা ভার। এক বুক চিন্তা নিয়ে পরপর ছুটল মায়ের ঘরে। পান সাজাচ্ছিলেন দ্বিতীয়া। ছোট সময়ে ছেলেকে মাঝে মাঝে পান খাওয়াতেন তিনি, খুব পছন্দের ছিল, তবে সর্বদা নয়। উন্মেষের দিকে পান বাড়িয়ে দিতেই নাকচ করলো। অবাক হলেন না দ্বিতীয়া? ছেলে যে তার বড় হয়েছে আজকাল, বড় চিন্তিত হতে হয় তাকে। বিস্ময় ঠেকাতে না পেরে উন্মেষ প্রশ্ন করলো, কিছু বলতে চাইছিলে মা? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কথা, তবে কিভাবে বলবো বুঝতে পারছি না। বলো না, কি বলবে? আচ্ছা শোন তবে। সামান্য থমকালে তিনি, পরপর দীর্ঘশ্বাস নামিয়ে বলতে লাগলেন, দেখো আমি মানে আবৃতি তোমার স্ত্রী, তবে লেখার প্রতি বিশেষ দায়িত্ব রয়েছে তোমার। এমন কিছু করো না যাতে শেষ সময় এসে মেয়েটাকে কষ্ট পেতে হয়। কি বললে? বুঝতে পারিনি মা। দ্বিতীয়াকে অস্বস্তিতে দেখে উন্মেষ বলল, বুঝিয়ে না বললে বুঝবে কি করে? তুমি বলো না কি বললে। আমি বলতে চাচ্ছি এখনই আবৃতি আর তুমি ঝোঁকের বসে বাচ্চা নেওয়ার কথা ভেবে বসো না। অনেকটা অবাক হলো উন্মেষ। দ্বিতীয়ার এমন কথায় হতবাক হওয়া ছাড়া উপায় রইল না। উন্মেষ বেশ শক্তপোক্ত কণ্ঠে জবাব দিল, আমি তো আবৃতির সাথে থাকছি না মা। তাহলে বাচ্চা নেওয়ার কথা আসে কোথা থেকে? তুমি ভুল ভাবছো। আর যা যা সব সময় চোখে দেখা হয় সত্যি নাও হতে পারে। উঠে চলে গেল উন্মেষ। দ্বিতীয় খোলা চোখে তাকিয়ে রইলেন। তবে কি সেদিন ভুলই দেখেছেন তিনি? ছেলের সাথে কথা বলে মনের খচখচ ভাবটা গেল না দ্বিতীয়ার। তিনি ভাবলেন উষাকে দিয়ে আবৃতির সাথে কথা বলাবে, তবে উষা ছোট মানুষ, এত শত বলতে পারবে কিনা তা নিয়ে পড়লেন বিপাকে। অবশেষে সিদ্ধান্ত নিলেন নিজেই কথা বলবেন আবৃতির সাথে। সেদিন বাসাতে মেহমান আসার কথা ছিল, সেই সুযোগে কলিকে দিয়ে ডেকে পাঠালেন আবৃতিকে। খুশি মনে ছুটে এসেছে আবৃতি। মুখটা পাংশুটে রেখেই দ্বিতীয়া বললেন, এই ফলগুলো কেটে দাও। ঠিক আছে আন্টি। ফল কাটতে লাগলো আবৃতি। দ্বিতীয়ার ভেতরটা কাঁপছে। কি করে প্রশ্ন করবেন ঠিক বুঝে উঠতে পারছিলেন না, তাই কৌশল খাটিয়ে বললেন, আজকালকার ছেলে মেয়ে তোমরা অনেক বেশি সতর্ক, তবুও বলে রাখা ভালো, পিল টিল খাও তো ঠিক মতো? আবৃতি বুঝেনি কথাটা। ফল কাটা রেখে তাকালো দ্রুত দ্বিতীয়ার মুখে। আকাশের সব মেঘজোড়া। বলো তো
বলতে চাচ্ছি এখন তো ওইসব ওষুধ বের হয়েছে যাতে যখন তখন বাচ্চা পেটে না আসে সেসব খাও তো। অস্বস্তিতে পড়তে হলো আবৃত্তিকে, তবুও শান্তভাবে বলল, আমাদের মাঝে কোনো সম্পর্ক তো নেই। চুপ করে গেল দ্বিতীয়া। তবে ছেলেটা আর মিথ্যে বলেনি, কিন্তু সেদিন যে তিনি নিজ চোখে দেখলেন আবৃত্তির ঘর থেকে বের হচ্ছে উন্মেষ, চোখের ভুল হলে সব কিছু কেন এতটা তাজা। নিজ ঘরে শুয়েছিল আবৃত্তি, ভালো লাগছে না হঠাৎ অমন প্রশ্ন করাতে ওর ভীষণ খারাপ লাগতে লাগলো। তখনই ঘরে এলো লেখা, নতুন ক্লাসে ভর করে আসছে তৎক্ষণাৎ তাকালো না আবৃত্তি, চোখ মুখ স্বাভাবিক করে বলল, তুই আবার হাঁটতে শুরু করেছিস আপু? কত সময় শুয়ে বসে থাকা যায় বলতো, মানুষ তো আমি। তাও ঠিক, বাবা মা আসবে আজ জানি। তোকে অন্যমনস্ক দেখাচ্ছে, তোর কি কিছু হয়েছে? কই না তো, মিথ্যে বলিস না, সত্যি কিছু হয়নি। আচ্ছা আপু, বাবা কি এখনও রেগে আছে আমার উপর? ধুর বোকা, বাবা তো রাগ করেনি, শুধু একটা অভিমান করেছিলেন। তাহলেই ভালো। আমার খুব কষ্ট হয়, আমি বোধহয় সবাইকে কষ্ট দিয়ে ফেললাম। আবৃত্তিকে নিচের দিকে ঘুরিয়ে লেখা বলল, বাজে কথা বলিস না তো, বাবা মা তোকে কতটা ভালোবাসে সেটা কি করে কি বলে দিতে হবে? আর সবটা তো আমি করেছি, বরং তোর কাছে আমি ঋণী। কিছু বলবো না বলল না আবৃত্তি। লেখা উঠতে উঠতে বলল, রান্নাঘরে ছিলি? হুম। ঝোল ভরিয়ে ফেলেছি শাড়িতে, যা বদলে নে, ইচ্ছে করছে না। বাবা মা এসে তোকে এই অবস্থায় দেখলে কি ভাববে বলতো? যা বদলে আয়। হেলে দুলে জামা বদলাতে গেল আবৃত্তি। ভালো লাগছে না কিছু, সব কেমন জটিল হয়ে উঠেছে ক্রমশ। এক অনিশ্চিত জীবনে দিশাহীন ভাবে হেঁটে চলেছে। জীবনের এক একটা সময় যেন বেশ যন্ত্রণায়। হঠাৎই আবৃত্তি নিজেকে আবিষ্কার করলো এক পৃথিবীর ভীষণ একা। কেউ নেই কোথাও, চারপাশে সবটাই সবটাই অমানুষ্য আর অমানিসা। চা পানের সাথে সাথে অনেক কথাই হলো দু পরিবারের। এই অনিশ্চয়তার মাঝে কেউ আর দুঃখ টেনে আনলেন না, বরং বিষয়টাকে মসৃণ করার আপ্রাণ চেষ্টা। চা কাপটা নামিয়ে রেখেই তরল রসিকতা করলেন ললিতা বেগম। ওনার এক একটা কথাতে বেশ হাসি তামাশা হচ্ছিল। শব্দের জোর খুব বেশি হওয়াতে নিজ ঘর থেকে শুনতে পেল আবৃত্তি। ভীষণভাবে মন ছুটে যেতে চায়, তবে কোথাও একটা আড়ষ্টতা জড়িয়ে রেখেছে। পা যেন আঁকড়ে ধরেছে মেঝে। এত বেশি অস্থির লাগলো যে বের হতে পারল না আর। সে কিছু সময় যেতেই ললিতা বেগম এলেন। কথার খেয়ে হারিয়ে ফেলা আবৃত্তি হঠাৎই কেঁদে উঠল। বুকে জড়িয়ে পরম যত্নে আগলে নিলেন ললিতা। সোনা মেয়েরা কখনো কাঁদে না। আমি তো তোমার সোনা মেয়ে না মামুনি, খুব বাজে আমি। রাখো সেসব কথা, তোমাকে কতদিন ধরে দেখি না, আগে প্রাণ ভরে দেখতে দাও তুমি। আমি সরি মামুনি। আবার কতবার দুঃখ প্রকাশ করে মানুষ হয়েছে তো। আমার খুব গিল্টি ফিল হচ্ছে, অশান্তিতে মস্তিষ্ক ফেটে যাচ্ছে। বাবার সামনে যাওয়ার মুখ নেই। লক্ষ্মী মেয়েরা কখনো এমন বলে না আবৃত্তি। তাছাড়া এতে তোমার দোষ কতটা? সবটা ঘটেছে লেখার ইচ্ছেতে, তুমি কেবল বাধ্য পাখি। তবুও কান্না থামলো না আবৃত্তির। বেশ বেশ অনেকটা সময় কাঁদলো জড়িয়ে। একটা সময় স্থির হলো, নাক টেনে টেনে বলল, আমি চোখে মুখে পানি দিয়ে আসি, তুমি বসো। বাথরুম থেকে পানি দিয়ে এসে নিজের ঘরে বাবাকে আবিষ্কার করে আরেকবার কান্নায় ভেঙে পড়ল আবৃত্তি। আশা সাহেব ধমকে উঠলেন, রাজ ভারী কণ্ঠ তার, আমি জানতাম সাহসী তুমি, কবে থেকে এমন ভীতু হলে? এমন মেয়েটা তো আমার নয়। আমাকে ক্ষমা করো বাবা। ক্ষমা করব না, তুমি আমাকে ব্যথিত করলে। আমি ভাবিনি তোমাকে এমন বিধ্বস্ত দেখতে পাবো। আশাহত করলো আমায়। কথা আটকে যাচ্ছে আবৃত্তির। মেয়েকে বুকে জড়িয়ে নিলেন আশা সাহেব। মাঝে মধ্যেই তরল রসিকতা করছেন ললিতা। না এসে পারছে না আবৃত্তি। দু চোখের জল মুছতে মুছতে বলল, আই লাভ ইউ মামুনি বাবা। আমি আই লাভ ইউ সো ভেরি মাচ। স্রোতে হারিয়ে খেয়া যেমন লুটিয়ে পড়ে, আবৃত্তির অবস্থাও তেমন। গত 3 মাস বারবার লুটিয়ে পড়েছে অগোচরে অবডালে। শুকনো বেদনাগুলো গলা টিপে ধরেছে যেন। সব মিলিয়ে অসহ্য এক জীবন। লেখা আজকাল একটু বেশি অসুস্থ। দিন শেষে কথা বলার মানুষ অবধি থাকে না আবৃত্তির। এই তো গত দিন জ্বরে বমি করলো, তাও বেশ কয়েকবার। কেউ ছিল না পাশে। লেখার অসুস্থতায় আবৃত্তিকে বুঝিয়ে দিল কঠিন হতে চলেছে ভবিষ্যৎ। সকাল সকালেই ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো। তবে বৃষ্টিটা এত বেশি যে বাড়ির বাইরে এক পা ফেলা মুশকিল। একটা গাড়িও দেখা যাচ্ছে না। ক্লাসে ভর করে আসে লেখা, হাতে দই মিষ্টি। আবৃত্তি অবাক হয়নি। এবাড়ির একজন ওর আপনজন। হাজারো ব্যথার মাঝেও ও মনে রেখেছে ওর পরীক্ষার কথা। আবৃত্তি সামনে এলে আবুকে দুহাতে আলিঙ্গন করলো। ভালো করে পরীক্ষা দিবি, যা পড়ছিস ইনশাল্লাহ সবই আসবে, দেখে নিস। আবু, আগে বল তোর শরীরটা কেমন এখন? আমি তো গত 2 দিন একটু খোঁজই নিইনি। যাচ্ছে দিন, আমি ঠিক আছি। তোর তো পরীক্ষা, তুই কি করে খোঁজ খবর নিবি? এমনিতেই কত সময় নষ্ট হলো। এখন হা কর তো। দই মিষ্টি খাওয়ারও লেখা আবৃত্তির ললাটে চুম্বন করে বলল, জীবনে সফলতা আসুক। আমি যাচ্ছি তাহলে। আপু তুই ঘরে যা। কি করে যাবি? ছাতা নিয়ে যা। সামনের মোড়ে হয়তো রিক্সা পাবি। কোনো দরকার নেই, তাহলে 19 থেকে পৌঁছে দেবে। কোনো দরকার নেই আপু, আমি একাই যেতে পারবো ওইটুকু পথ। তারপরেই তো রিক্সা বসে কিছু একটা পেয়ে যাব। কথা বলিস না তো। শার্টের হাতা ফোল্ড করে বেরিয়ে এলো উন্মেষ। মুখটা স্বাভাবিক। আবৃত্তি বুঝে ছেলেটা খুব বেশি খুশি নয়, তবে মুখে একটা আলাদা ভাব ঝুলিয়ে রেখেছে। লেখা
লেখা দেখলো টাইটা ঠিক নেই। অবশ্য ঠিক হবেই বা কী করে, বিগত 3 বছর ধরে লেখা পরিয়ে দিয়েছে টাই, একদমই অভ্যাসীন হয়ে গেছে উন্মেষ। টাইটা ঠিক করে দিল লেখা। আবৃত্তি হাত কচলাচ্ছে শুধু, চোখের দৃষ্টি মেঝেতে। সাবধানে যাবে, পৌঁছে দিয়ে আমায় কল করবে, ঠিক আছে? আর আবৃত্তির এক্সাম শেষ হলে নিয়ে আসবে। বৃষ্টি আজ থামবে বলে মনে হচ্ছে না। গ্যারেজ থেকে গাড়ি বের করলেন গার্ড নুরুল চাচা। গতদিন কাদা ছিল খুব, সেই জন্যই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলেন। লেখা আবৃত্তিকে নানান পরামর্শ দিয়েছে। গাড়িতে ওঠার সময় উন্মেষ বলল, সামনে এসে বসো। বসলো আবৃত্তি। ভীষণ অস্বস্তি হচ্ছে ওর। এই যে 3 মাস চলে গেল, অথচ কখনো উন্মেষের সাথে একটার বেশি দুটো কথা হয়নি। আর চোখে তাকাতেই লক্ষ্য করলো উন্মেষের খোঁচা দাড়িগুলো নেই। ক্লিন শেভ করা মসৃণ গালটা দেখে আবৃত্তির রাগ হলো। সব ভুলে সঙ্গে সঙ্গে বলে উঠল, ক্লিন শেভ কেন করেছেন? খোঁচা খোঁচা দাড়িতে ভীষণ ভালো দেখায়। আচরণ অত্যন্ত স্বাভাবিক। আবৃত্তি ভুলে গেছে গত 3 মাসের কথা, তাদের জীবন বদলে গেছে। উন্মেষ নড়ে চড়ে ওঠে। খেয়াল হয় আবৃত্তির একরাশ লজ্জা অস্বস্তিতে এসে স্পর্শ করে পুরো শরীর। মৌনত বজায় রাখে দুজনেই। এক পর্যায়ে উন্মেষ শুধায়, শরীর কেমন এখন? কাল অসুস্থ ছিল, জ্বর কমেছে? জি। উন্মেষ আর কিছু বলে না। আবৃত্তি ভারী অবাক। উন্মেষ কী করে জানে ওর অসুস্থ হওয়ার কথা? পরীক্ষাগুলো ভালো হয়েছে আবৃত্তির। গত 20 দিন প্রায় পড়াশোনায় ডুবে গিয়েছেন। সমস্ত কিছু ফেলে একটাই মনোযোগ, আজ এক্সাম ফ্রি। আকাশটা মেঘলা। খিচুড়ি বসিয়েছেন দ্বিতীয়া, সাথে বেগুন ভাজা আর ঝাল করে রান্না করা খাসির মাংস। খাবারটা ভীষণ প্রিয় ওর। গন্ধে পেটের খিদেটা বেড়ে গেল কয়েক গুণ। ডাইনিংয়ে ছিল উন্মেষ। আজ ছেলেটার গালে খোঁচা খোঁচা দাঁড়িয়ে ভালো লাগলো আবৃত্তির। মেয়েটি ডাইনিংয়ের সময় না ব্যয় রান্নাঘরে এলো। দ্বিতীয়া একটু স্বাভাবিক, টুকটাক কথা বলেন। আমি নিয়ে যাবো আন্টি। হ্যাঁ নিয়ে যাও। তরকারির বাটি নিয়ে গেল আবৃত্তি। লেখা জানে খিচুড়ি খুব ভালোবাসে মেয়েটি, তাই বলল, বসে পড় তুই। না আমি পরে খাবো, তুই বস তো। লেখা বসলো। উন্মেষ নিজে খাবার বেড়ে দিচ্ছে। লেখার চোখটা ভীষণ জ্বলছে। উন্মেষের মতো কাউকে পেয়ে নিজের ধন্য মনে হলো। উন্মেষ বলল, খাচ্ছ না কেন? খাচ্ছি তো। কোথায়? এই তো। খাবারের লোকমা মুখে দিল লেখা। আচমকা গলায় উঠে গেল। আবৃত্তি পানি দিল। হাত বুলিয়ে দিচ্ছে উন্মেষ। দুজন যেন লেখার জীবনে ঢাল হয়ে দাঁড়িয়েছে। খাবারে মনোযোগ রাখো লেখা। অসুস্থ শরীরটাকে আরও অসুস্থ করে দিও না। আরেকটু পানি খাবে আপু? না ঠিক আছে। পানির গ্লাস সরিয়ে নিল আবৃত্তি। দ্বিতীয় ডিম ভাজি রেখে বললেন, বসে যাও আবৃত্তি, লেট করো না। পরে খাচ্ছি আন্টি, এখনই বসো। একটাই চেয়ার খালি, সেটা হচ্ছে উন্মেষের বাঁ পাশে। ডান পাশে বসা লেখা। হাত দিয়ে ওনার কোনোটাতে লাগলো আবৃত্তি। লেখা চোখ দিয়ে ইশারা করলো বসতে। আবৃত্তি বসলো ঠিক, তবে ভিতরটা অসুস্থ। উন্মেষ নিজেও খুব একটা খেতে পারলো না। উষা বলল, ছোট ভাবি শপিং করতে যাবে প্লিজ? শপিংয়ে যাবে? আমি তো সবেমাত্র বাসায় এলাম উষা, প্লিজ আসো না। উষার চোখ দুটো ফোলা, যেন খুব সময় নিয়ে কেঁদেছে। আবৃত্তি সেটা বুঝতে পেরে বলল, ঠিক আছে তুমি তৈরি হও, আমি বরং ফ্রেশ হয়ে আসি। থ্যাঙ্কস। রিক্সাতে চড়তে ভালো লাগে আবৃত্তি, তাই ওরা রিক্সা নিয়েই রওনা হলো। মলিন হয়ে এসেছে উষার মুখশ্রী। বাচ্চা একটা মেয়ে, সবই ক্লাসে 10-এ পড়ে। সব সময় হাসি খুশি থাকবে, প্রাণোচ্ছল হবে মুখ। তা না, ওর কেমন এক গোমটা। এমনকি কেঁদে লাল করে ফেলেছে মুখ। আবৃত্তি একবার প্রশ্ন করতে চাইলে, তবে ভিতর থেকে আসছে না। উষার ইচ্ছে হলো উষাই বলবে না হয় শপিং মলে ঢুকে। খুব একটা শপিং করলো না উষা। দেখা গেল এই দোকানে সেই দোকানে ঘুরছে শুধু। আবৃত্তি পুরোটাই লক্ষ্য করেছে, তবে নিশ্চুপ রইল। উষা ঈষৎ হাসার চেষ্টা করে বলল, কিছু খেয়ে নেই আমরা এখনই? হ্যাঁ, পরে আবার শপিং করবো না হয়, আসো। ফুড সেকশনে এসে খাবার অর্ডার করলো ঠিক, তবে উষার মনোযোগ অন্যদিকে। আবৃত্তি লক্ষ্য করলো নাক বরাবর একটা ছেলে বসে। ইশারায় দুজনে কথা বলছে কিছু। মগজটা এবার কিছুটা বোধহয় বুঝলো। আবৃত্তি খপ করে ধরলো হাত। উষা হকচকিয়ে ওঠে। কিছু বলতে চাইছো উষা? না মানে ছোটোভাবে কেঁদেছো খুব? কী হয়েছে তোমার? উষা বোধহয় ভরসা করতে পারছে না। এই বয়সটা অতিবাহিত করছে আবৃত্তি। বাচ্চা মেয়েটিকে দেখে বোঝা যাচ্ছে খুব সিরিয়াস ইস্যু। অসুস্থ করার লক্ষ্যে বাহুতে হাত রাখলো। আমাকে ভরসা করতে পারো উষা? আর মনে হচ্ছে তুমি আমাকে ভরসা করেই এখানে এসেছো। দ্বিধা হতাশা সব কিছুকে গিলে নিয়ে উষা বলল, আমি প্রেগনেন্ট ছোটো ভাবি। মাথাটা ঘুরিয়ে এলো আবৃত্তির। উষার হাতটা ধরছিল এত সময়, এখন সেটা আলগা হয়ে এলো। উষা প্রায় ডুববে কেঁদে উঠল। আবৃত্তি সামলে নিল আজকে। উষার হাত ধরে বেরিয়ে আসার সময় ছেলেটিকে বলল, আমাদের সাথে আসো। উষা কাঁদছে খুব। লেকের ধারটা খুব নির্জন। আবৃত্তি চায় সে রেস্টুরেন্টে, অত মানুষের সামনে কোনো ঝামেলা না হোক। আবৃত্তি সময় নিয়ে ছেলেটাকে শুধালো, তোমার নাম? ইয়াস মুক্তাদির। ইয়াস, পড়াশোনা করো তো? জি। কোন ক্লাস? মেডিকেল 3rd ইয়ার। আবৃত্তি প্রায় রেগে গেল এবার। ও না হয় ছোট মানুষ, তুমি তো প্রাপ্তবয়স্ক ছেলে, তাছাড়া মেডিকেল স্টুডেন্ট। স্বাস্থ্য সচেতন সম্পর্কে আমার থেকে তোমার ধারণা বেশি। তাছাড়াও মানলাম আবেগ করেছে এমনটা, তাই বলে বেবি আসতে পারে এটা মাথায় রাখবে না? কথাগুলো বলে অস্থির হয়ে এলো আবৃত্তি। মাথার কিছু আসছে না, এটা কোনো সাধারণ ঘটনা নয়। উষা কাঁদছে খুব। ইয়াসের মুখটা একেবারেই নেতিয়ে গেল। আবৃত্তি শান্ত হলো। পরিস্থিতি যেমনই হোক সবটা মুষ্টিবদ্ধ করতে হবে। কিছুটা সংখ্যা নিয়ে বলল, ইয়াস তুমি নিশ্চয়ই এই বাচ্চাকে অস্বীকার করছো না?
ছি ছি ভাবি, এমনটা আমি কখনোই করতে পারি না। বিশ্বাস করুন, আমি উষাকে ভীষণ ভালোবাসি। কিছু ভুলের কারণে আজ এই দশা। তবে আমি চাই আমাদের সন্তান আসুক পৃথিবীতে। ভরসা পেল আবৃত্তি। উষার মাথায় হাত রেখে বলল, কেঁদো না, আমি দেখি কি করতে পারি। আর সবথেকে বড় কথা, সন্তান আসার খবরটা জানানো যাবে না কাউকে। যত দ্রুত সম্ভব তোমাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তোমরা যা করছো এটা ধর্ম সমাজ কোনো দিক থেকেই ঠিক নয়। এত সময় পর কান্না থামালো উষা। আবৃত্তির হাতটা ধরে বলল, আমাদের বিয়ে হয়ে গেছে ছোটভাবে, ভুল করলেও অতটাও পাপী নই আমরা। প্রথমে শক্ট হলেও কোথাও একটা শান্তি লাগে আবৃত্তির। অন্তত বাচ্চাটাকে অবৈধ নামক শব্দ থেকে বেরোতে লাগবে না। দুদিন ধরেই উন্মেষের সাথে কথা বলার চেষ্টা করছে আবৃত্তি, তবে ইচ্ছা হচ্ছে না কোনো ক্রমেই। আজ সন্ধ্যায় বাড়ির মেইন ফটকে অপেক্ষা করলো। উন্মেষের গাড়িটা গেট দিয়ে ঢুকতেই একটা মেসেজ পাঠালো, আমার সাথে একটু দেখা করবেন প্লিজ, খুব আর্জেন্ট প্রয়োজন, আমি বাড়ির পিছনের রাস্তায় অপেক্ষা করছি। উন্মেষ বেশি আতঙ্কিত হলো। পাছে মেয়েটির বিপদ হলো নাকি, এই ভয়ে দ্রুত গাড়ি পার্ক করে বের হলো। আবৃত্তি পায়চারি করছে এদিকে সেদিকে, বিচলিত দেখায় খুব। উন্মেষ উদ্বিগ্ন গলায়, শুধাই, কিছু হয়েছে তোমার, কোনো সমস্যা? সামনে যেই আমরা, এখানে কথাটা বলা ঠিক হবে না। নীরবে এগোলো উন্মেষ। রক্ষার বক্ষের মাঝে অচিরেই জেগে উঠল তীব্র ব্যথা। ভয় করে আতঙ্কগুলো শরীর সূচ হয়ে বেঁধে একসময় নির্জনে উপস্থিত হয় দুজনে। তখনই আবৃত্তি বলে, একটা বিষয় খুব বেশি জটিল হয়ে আছে, আমার মাথা কাজ করছে না, সেই জন্য আপনাকে ডাকলাম। এমনকি আপুকেও বলতে পারছি না সেসব। অসুস্থ শরীর নিয়ে কি করবে, কি কথা যা লেখাকে বলতে পারছো না আসলে? হ্যাঁ বলো, তুমি ঘেমে যাচ্ছ আবৃত্তি। উষা প্রেগনেন্ট। শুনতে পেল না উন্মেষ। ওর কান দুটো বোধহয় তালাবদ্ধ বদ্ধ। হাত কচলাতে লাগলো আবৃত্তি। ভীষণ চিন্তা ফুটছে চোখে মুখে। উন্মেষ এর কপাল ভাঁজ। আপনি রাগ করবেন না প্লিজ, পুরো বিষয়টা বোঝার ট্রাই করেন। উষা কোথায়? আগে আপনি আমার কথা শোনেন, ওকে ডাকো, আমি জানি আশেপাশেই আছে। ভারী হয়ে আছে আবৃত্তির কণ্ঠ। উন্মেষের মুখের অতিরিক্ত অনেকটাই গম্ভীর। বিগত কিছু বছর ধরে এমনিতেই পাংশুটে হয়ে উঠেছে মুখ। আগের মতো প্রাণোচ্ছল দেখা যায় না সেই ছেলেটা। এখন একটু রাগ দেখালে কেমন যেন উঠে মুখের গড়ন। আড়াল থেকে কাছে এলো উষা। হাত পা কাঁপছে বেশ। মেয়েটির পাতলা পরনে পেটটা নিচু হয়েই আছে। বোঝা যাচ্ছে খুব বেশি দিন হয়নি ঘটনার। উন্মেষ বলার পূর্বে আবৃত্তি বলল, আসলে হয়েছে কি, আমি কথা বলি মিয়ে যায় আবৃত্তি। উন্মেষ ভালো করে বোনকে দেখে, তারপর সজোরে চড়টা বসায় মসৃণ গালে। আবৃত্তি ছুটে এসে আগলে নেয়। উন্মেষের কপালে রাগ জেগে উঠেছে। ভয়ে কান্না করে দেয় উষা। আবৃত্তি প্রায় চেঁচিয়ে বলে, পাগল হলেন? বাচ্চা মেয়েটিকে এভাবে মারলেন? বাচ্চা? কে বাচ্চা? বাচ্চা হলে নিশ্চয়ই এসব আসতে পারতো না। ভুল হয়ে গেছে, আপনি সমাধান করবেন কি? তা না করে চুপ থাকো তুমি, আমি ওর সাথে কথা বলছি। একদম সাফাই দেবে না? শেষোক্ত বাক্যে আবৃত্তি যেন একদমই থমকে গেল। উষা এবার ফ্যাঁচ করে কাছে খিঁচে ধরেছে আবৃত্তির বাহু। মেয়েটির মানসিক অবস্থা চিন্তা করে আবৃত্তি সামলে নেয় নিজেকে। বলে, আর আঘাত করবেন না ওকে, ওর বয়সটাই ভুলের, প্রশ্রয় দিও না আর। ভুলের বয়সে ভুল করতে হবে এমন কোনো শব্দ নেই। প্রেম করছে বেশ ভালো, তাই বলে কিছু ঘৃণার আমার শরীর গুলিয়ে আসছে। আসলেই ঘৃণা হলো উন্মেষের। উষা ভীষণ কষ্ট পেল। আবৃত্তি এবার উষার মাথায় হাত বুলিয়ে, কাঁদে না বোন, আমি কথা বলছি। হিচকি তুলতে তুলতে সরে যায় উষা। আবৃত্তি উন্মেষের মুখোমুখি হয়। উন্মেষ লক্ষ্য করে মেয়েটির চুল ছাড়া আজ। বাতাস উড়ে হয়েছে, সব এলোমেলো, ভীষণ অগোছালো হয়ে আছে, তবু কোথাও একটা গোছানো। চোখ সরায় উন্মেষ। আবৃত্তি বলে, এই বয়সের ভুলটা খুব অস্বাভাবিক। কি বলতে চাইছো? উষা, বাচ্চা, বয়সটা খুবই কম। মানুষ তো প্রাপ্তবয়স্ক হয়েও ভুল করতে বসে, কত শত ভুলের মাঝেও বেঁচে থাকে। তাহলে বাচ্চা মেয়েটা ভুল কি? পরিস্থিতি কেমন যেন জানো না তুমি, সেই জন্যই বলেছি। আর তাছাড়া ওরা অলরেডি ম্যারেড। ভুরু কুঁচকালো উন্মেষ। আবৃত্তি শুধু বলল, আর যাই হোক, ওদের মাঝে সর্বোচ্চ পাপ তো হলো না? অন্যদিকে ফিরিয়ে নিল চোখ। উন্মেষ কিছুই ভাবছে না এখন, কোথাও একটা হারিয়ে গেছে বোধ করে। আবৃত্তি বলল, পারিবারিকভাবে ওদের বিয়ের ব্যবস্থা করতে হবে। আর উষার প্রেগনেন্সির কথাটা একদমই জানানো যাবে না কাউকে। ইয়াসের সাথে কথা হয়েছে আমার। ছেলে খারাপ নয়, মেডিকেল স্টুডেন্ট, শুধু ভুলটা করে বসলো। সে যাই হোক, আপনি বাসায় ম্যানেজ করুন কোনোভাবে। সবসময় আমাকেই কেন ম্যানেজ করতে হবে বলতে পারো? আবৃত্তি তাকালো উন্মেষের দিকে। উন্মেষের দৃষ্টি অন্যদিকে। ছেলেটির চুলগুলো বাতাসে নড়ে। গালের খোঁচা খোঁচা দাড়িতে কোথাও একটা ব্যথা অনুভব করলো। মনে হয় এই তো কিছু সময়, কিছু মুহূর্ত, এরপরেই আসবে বুক ভরা তীব্র প্রশান্তি। বেশ কদিন যুদ্ধ চলছে বাসায়, কেউ বুঝতে পারছিল না উন্মেষ কেন এখনই বিয়ে দিতে চায় উষাকে। প্রেম করছে, রিং বদল হোক, বিয়েটা না হয়ে সময় হলে হবে, তবে বাচ্চা মেয়েটিকে এখনই বিয়ে দিতে চাচ্ছে উন্মেষ। এই বিষয়টা লেখাও মানতে পারছিল না। অনেক বুঝিয়ে সকলকে রাজি করেছে ছেলেটা। উষা ভাইয়ের ঘরটাতে এখন আর আসে না, তাই তার ভাইয়ের ঘর মানে তো লাইব্রেরি। সেখানে দীর্ঘ সময় কাটায় উন্মেষ। ভাইকে কৃতজ্ঞতা জানাতে চায় উষা। কত ঝড় সহ্য করতে হলো ওর জন্য। উন্মেষ তখন বড় জানলার কাছে বসেছিল, চাঁদ দেখছিল রোজকার মতো। কখনো বা বই হাতে নিয়ে দীর্ঘ সময় বই পড়ার অভ্যাস। বেশ উসখুস করছে মন, অস্বস্তি ভরা হৃদয়টাকে টেনে হিচড়ে নিয়ে এলো উষা। উন্মেষ তখন চোখ বুজে, ভাইয়া। মেয়েটির কম্পিত কণ্ঠ। উষার কণ্ঠটা কানে যেতেই চোখ মেলল উন্মেষ। দু হাতে ঘুমের ভাবটা মুছে নিয়ে বলল, কি রে, এখন তুই এলি যে? আর বলছি না, এই স্লিপারটা পরে টাই করে ঘুরবি না, পিচ্ছিল এটা, কখন পড়ে যাবে বলা যায় না।
ভাইয়ের কথায় দু চোখ ভরে ওঠে উষার। উন্মেষ প্রায় 2 হাতে ষোড়শী বোনটাকে বুকে টেনে নিল, মাথায় হাত বোলাতে থাকলো অনবরত। যা অবার হয়েছে, জীবনটা অনেক বড়, তুই একা না, এখন আরেকটা প্রাণ আছে তার মাঝে। ভাইয়া, ভাইয়া মেরেছি, আবার ভাইয়েই তো আদর করবে। সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। হয়েছে আমার ক্রন্দন কুমারী, আপনার বিয়ের অনুষ্ঠান হবে আজ বাদে কাল, আপনি কি না কাঁদছেন? কাঁদছি না তো, তাহলে দু চোখে পানি কেন? এমনি এমনি। উন্মেষের প্রশস্ত বুকে লেপ্টে রইল উষা। ভাই নামক মানুষটির সাথে বয়সের ব্যবধান খুব বেশি, তাই হয়তো সখ্যতা গড়ে ওঠেনি তেমন। তবে বয়স কখনো ভাই বোনের ভালোবাসার খাদ জন্মাতে পারে না। কলির মাথাটা ভনভন করছে। লাইব্রেরি পরিষ্কার করছিল সে, ঠিক তখনই ভাই বোনের কথাগুলো শুনতে পেল। কলির হৃদয় এখন ছলাৎ ছলাৎ। হা হয়ে যাওয়া হা মুখটা মুহূর্তে বন্ধ করে দেয় আবৃত্তি। টেনে বের করে নিয়ে আসে, কিছুটা ভয় কাজ করে ওর মাঝে। আবৃত্তি বলে, ওখানে কি করছিলে তুমি? আমি তো বই ঘর পরিষ্কার করতেছিলাম আপামনি। ও যাও এখন, ঠিক আছে। কলি চলে গেল। আবৃত্তি হতাশভাবে পা বাড়ালো। কলি কিছু শুনেছে কিনা এই নিয়ে একটা দ্বিধা কাজ করছে। এ বাড়িতে কলির সাথে সব থেকে ভালো স্বাক্ষর লেখার মেয়েটিকে ভালোবাসে কিনা, তাই হয়তো সন্ধ্যায় শুনে আসা কথাটা হজম হয়নি এখনো। লেখার বলার জন্য আকুপাকু করছে মন। লেখা বেশ বুঝতে পারছিল বিষয়টা। একটা সময় প্রশ্ন করেই ফেললো, কি হলো তোর? তখন থেকে দেখছি এমন করছিস। হয়েছে কি ভাবিমণি, সেটাই তো জানতে চাচ্ছি আসলে। আবৃত্তিকে আসতে দেখে দমে গেল কলি। সঙ্গে সঙ্গে বলল, আপনির জন্য গরম পানি নিয়ে আইতাছি, পায়ের ব্যথা সারাবেনি। হ্যাঁ, নিয়ে আয়। কলির সাথে আবৃত্তির চোখাচোখি হলো। আবৃত্তি লক্ষ্য করেছে চোরের মতো লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে কলি। ভেতরটা নিমেষেই উতাল হয়ে এলো। একটা সময় পর স্থির হলো চোখ। লেখার পা ভেঙেছিল 5 মাস আগে, আর ঠিক তার 1 মাস পরেই ধরা পড়ে ক্যান্সার। সেই দিন থেকেই পাগল হলো লেখা। আর তারপর আবৃত্তি আর উন্মেষের বিয়েটাও দিয়ে দিল। কি অদ্ভুত এ দুনিয়া। ভাবুক হয়ে আসা আবৃত্তিকে দেখে লেখা বলল, ওভাবে দাঁড়িয়ে কেন আছিস? এমনি আপু, তোর পায়ের জন্য মালিশ নিয়ে এসেছি, এটা খুব কাজে দেয়। লেখার জামাটা হাঁটু অবধি তুলে যত্নে নিয়ে মালিশ করতে শুরু করেছে আবৃত্তি। লেখা অলাগাছল চুলে বিলি কেটে বলল, আমার জন্য এত মায়া কেন তোর? কলির হাবভাব সুবিধার নয়। আবৃত্তি ঠিক ভরসা করতে পারছে না। ওর সন্দেহটা বারবার ঘুরপাক খায়। মেয়েটি বিচলিতভাবে ব্যালকনিতে পায়চারি করছিল। ঠিক তখনই ওপার পাশের বারান্দায় এলো উন্মেষ। আবৃত্তি প্রায় সঙ্গে সঙ্গে বলল, কিছু কথা ছিল। হ্যাঁ বলো। সেদিন যে উষা আপনার সাথে দেখা করলো লাইব্রেরিতে বসে, আপনার কি এমন কিছু আলোচনা করেছেন যা অন্য কেউ জানলে হিতে বিপরীত হতে পারে? বুঝিনি তোমার কথাটা। তাছাড়া আমরা তো শুধু স্লিপার নিয়ে কথা বলেছি। উষাকে বললাম যাতে ওই স্লিপার না পরে। আর কিছু? হ্যাঁ, ওই তো বললাম, এখন তো একা নয়, ওর সাথে আরেকটা প্রাণ মিশে আছে। নিজের প্রতি যত্নশীলতা কেন বলো তো? আসলে সেদিন লাইব্রেরিতে কলি ছিল, পরিষ্কার করছিল কী সব যেন। আমাকে দেখে প্রায় ভড়কে গিয়েছিল। গুরুত্বপূর্ণ বিষয়টা। উন্মেষ পুরো স্থির হয়ে ভাবলো কিছু সময়, তারপরই বলল, কিছু শুনেছি কি? জানি না তো। জিজ্ঞাসা করতে অস্বীকার করলো। তবে দুদিন ধরেই কেমন ছটফট করতে দেখলাম। ঠিক আছে, আমি ওর সাথে কথা বলে নেব, তুমি চিন্তা করো না। আবৃত্তি ঘরের পথে অগ্রসর হতে উন্মেষ কিছু ডাকলো, শোনো। থ্যাঙ্কস। শুকনো হাসলো আবৃত্তি। কিছু বলতে পারছো না মেয়েটি? কিছু সময় গাছগুলোতে চোখ বুলিয়ে চলে এলো সিঁড়ির ঘরে। ঠান্ডা লেগেছে লেখার। খ্যাঁক খ্যাঁক শব্দ করে কাশছে সে। ইতিমধ্যেই নানান ধরনের সমস্যা দেখা যাচ্ছে। চিন্তিত হয়ে এলো উন্মেষের মুখ। আলোকোছা মেয়েটির মাথাটা বুকে চেপে নিল। কি হয়েছে? বুকটা এত অস্থির লাগছে কেন? শুয়ে থাকো, এভাবে ভালো লাগবে। কাল থেকে থাকবো না। তখন কি করবে? না থাকার কথা কেন আসে এখানে? এটা তো সত্য। যখন তখন আমার মৃত্যু হতে পারে। সে তো আমারও হতে পারে। আমারটা নিশ্চিত, সকলের মৃত্যুই নিশ্চিত। তুমি আমায় বুঝলে না এখনো, কখনো বুঝতে চাইছিও না। শুধু এভাবেই থেকে যেও লেখা। আমার সবটা জুড়ে থেকে যাও প্লিজ। থেকে গেল লেখা। বুকের ভিতর থাকা শব্দগুলো কত রকমের আন্দোলনই না শুরু করেছে। এদিকে লেখার কর্ণধার সচকিত হলো। মনে হলো হৃদয়ের কোথাও ঝড় উঠেছে। তবে সেটা স্বীয় হৃদয় নাকি সামনে থাকা ব্যক্তিটার হৃদয়, ঠিক ঠাওর হচ্ছে না। মৃত্যু কামনাও অত সহজ নয়। লেখা এখন ঘুমিয়ে আছে। উন্মেষের বুক বরাবর মাথা রেখে ডুবে আছে একা ঘোরের মাঝখানে। এই ঘোরের মধ্যেও মৃত্যু হতে পারে তার। জীবনে বড় অনিশ্চিত, সেখানে লেখার জীবনটা একটু বেশি ছন্নছাড়া। বুকের মধ্যে স্থলে থাকা প্রজাপতিটা কখন না বেরিয়ে আসে। উন্মেষের হৃদয় কম্পমান। ওই তো কয়েক বছর আগে লেখার সাথে প্রথম দেখা, পারিবারিক ভাবে বিয়েটা হলো। উন্মেষ তখন সবে পড়াশোনা শেষ করে নিজের বিজনেস হাত রেখেছে। বিয়ের প্রথম রাত্রিতে খুব একটা কথা হলো না। দুজন দুমুখী হয়ে শুয়ে রইল কেবল। পরদিনে কাজের চাপ এলো। বাবা বললেন এখন যাওয়ার প্রয়োজন নেই। তবে উন্মেষের মন শুনল না। ছেলেটা দমে থাকার পাত্র নয়। সে জানল, যাবো আমি। লেখা সেদিন নির্বাক ছিল। প্রয়োজন মনে করেনি কেউই ওর মতামত গ্রহণের। এমনকি উন্মেষ যখন ব্যাগ গুছায়, লেখা তখন বলছিল, ফিরে আসবেন কবে? অদ্ভুতভাবে উন্মেষ বলেছিল, যেদিন সময় হবে, ওইটুকুই। তারপর মন খারাপ করে বসলো লেখা। কেউ দেখলো না সেসব। একদিন পর পাঠানো হলো বাবার বাড়ি। আবৃত্তি তখন ভীষণ ব্যস্ত। পড়াশোনায় বরাবরই বেশ সিরিয়াস। রাত জেগে পড়তে চোখ ডেবে গেছে। এত সব কিছুর মাঝেও লেখার জন্য সময় বের করলো মেয়েটি।
পুরো দুরাত্রি নিয়ে শুনল লেখার মনের কথা। একটা মানুষকে ক্ষণিকেই কতখানি ভালোবেসে ফেলেছে। জীবনের সব প্রাপ্তি যার যার নামে লিখে দিতে চায়। সর্বশেষে একটি দুঃখ জানালো, ও আমায় কেন কল করলো না। 7টা দিন পর এলো উন্মেষ। সেদিনও কথা হলো না লেখার সাথে। ঠিক তার পরের দিনই নিজে ভালোবাসা সিক্ত করে দিয়েছিল লেখাকে। পৃথিবীর সমস্ত সুখ এনে দিয়েছিল হাতের মুঠোতে। লেখা অচিরেই বুঝেছিল মানুষটা ওকে সবথেকে বেশি ভালোবাসে। এত ভালোবাসা হারিয়ে যাচ্ছে অতলে। লেখা ঘুমের মধ্যেই ডুবে উঠল। উন্মেষ